এই ছেলে, তোমার সাহস তো কম না? কি ব্যাপার, তুমি ক্যাম্পাসে বসে সিগারেট খাচ্ছ? আমি অবাক হয়ে গেলাম মেয়েটার কথা শুনে। হ্যাঁ, আমি ক্যাম্পাসে বসে সিগারেট খাইতেছি। আর এটা আমার সবসময়ের অভ্যাস না। যখন আমার মনটা খুব খারাপ থাকে তখন আমি এখানেই খাই। কোনো স্যার আমাকে কিছুই বলে না। সব স্যার ম্যাডামরা আমার সম্পর্কে সব জানে। তাই মেয়েটা মনে হয় কলেজে নতুন এসেছে, তাই আমাকে চেনে না। হ্যাঁ, খাইতেছি তো, কি হয়েছে? আজব তো, তোমার তো সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি ক্যাম্পাসে বসে সিগারেট খাচ্ছ, আবার বলছো কি হয়েছে? আমি এক্ষুনি স্যারের কাছে বলছি। হ্যাঁ যান, গিয়ে বলেন, কোনো লাভ হবে না। মেয়েটা আমার কথা শুনে আমার মুখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। তখন আমি বললাম, কি ব্যাপার, আপনি দাঁড়িয়ে আছেন যে? যান, গিয়ে বলেন, স্যারের কাছে গিয়ে বলেন। আপনি না বললে যে স্যারের কাছে গিয়ে বিচার দেবেন? আর ও হ্যাঁ, আপনি তো আমার নাম জানেন না, কিভাবে বিচার দেবেন? আমার নামটাও জেনে নিন, আমার নাম হলো আবিদ। মেয়েটা তখন আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা, তুমি কে বলো তো? আমি এতিম একজন ছেলে, রিক্সাওয়ালা, রিক্সা চালাই। তাহলে এভাবে চলো কেন? সেটা না হয় স্যারেদের কাছে বিচার নিয়ে গেলে ওনাদের কাছ থেকেই জেনে নিয়েন। আচ্ছা, তোমার নাম কি? তখন না বললাম, নাম ভুলে গেছেন? আমার নাম আবিদ। ও আচ্ছা, তো আমার নাম জিজ্ঞেস করলে না? নাম জানার কোনো প্রয়োজন মনে করি না, তাই। আমার প্রয়োজন আছে। আমার নাম নীলা, আমি এই কলেজে নতুন এসেছি। আর আমার বাবা এখানকার এমপি। আমি আগে নানুর বাসা থেকে পড়তাম, এখন নিজের বাসায় চলে এসেছি। আর আজকেই নতুন ভর্তি হলাম। তো এই কথা আমাকে কেন বলতেছেন? আমি তো আপনার কাছে এগুলো শুনতে চাইনি। আমার মনে হলো তোমার জানা দরকার আছে, তাই বললাম। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? ইন্টারের 2 ইয়ারে। ও, তাহলে ভালোই হলো। আমিও তো ইন্টারের সেকেন্ড ইয়ারে পড়ি। দুজন একসাথেই পড়ি, ভালোই হলো। এইখানে আবার ভালো হওয়ার কি হলো? কেন ভালো হলো কেন? আরে, সেটা তুমি বুঝবে না। এখন চলো ক্লাসে যাই। না, আমার ভালো লাগতেছে না, আমি যাব না, আপনি যান। ওই, কি আপনি আপনি লাগাই দিছেন কেন? আমরা একই ক্লাসেই পড়ি, এখন থেকে তুই করে বলবি। আপনিটাই ভালো। ওই, বেশি বোঝোস কেন? আমার ভাই কিন্তু এখানকার এসাই, তার কাছে কিন্তু ধরাই দিমু। আমি আর কিছু বললাম না। ইচ্ছা না থাকা সত্ত্বেও নীলার সাথে চলে গেলাম ক্লাস করতে। ক্লাস শেষ করে ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় নীলা আমাকে ডাক দিল। এই আদি, দাঁড়া। জি, কি বলবেন বলেন। আব্বার আপনি? আচ্ছা তুই বল, কি বলবি? তোর নাম্বারটা দে। আমি ফোন চালাই না। কি বলছো? এখনকার যুগে এমন ছেলে আছে নাকি যে ফোন চালায় না? হ্যাঁ আমি আছি, আমি চালাই না, কারণ আমার ফোন কেনার মতো টাকা নাই। আচ্ছা, এখন তাহলে কি করবি? এখন বাসায় যাব। আচ্ছা ঠিক আছে, যা তাহলে। কালকে কলেজে আসিস, দেখা হবে। যদি ঘুম থেকে উঠতে পারি। উঠতে পারি মানে? কালকে তুই কলেজে আসবি, ওকে? এখন যা। আচ্ছা ঠিক আছে বলে নীলার ওইখান থেকে চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে আবার নিচে চলে গেলাম। গিয়ে সাদ্দাম মামার চায়ের দোকান থেকে 1 কাপ চা খেয়ে আর 1 প্যাকেট সিগারেট নিয়ে চলে গেলাম রুমে। এইগুলোই আমার রাতের খাবার। তারপরে ছাদে গিয়ে সিগারেট খেলাম। 4 থেকে 5টা, অনেক রাত হয়ে গেছে, তাই নিচে চলে আসলাম ঘুমানোর জন্য। তারপরে ঘুমিয়ে পড়লাম। পরের দিন আর কলেজে যাইনি, ঘুম থেকে উঠতে পারিনি, তাই আর যাইনি। সারাদিন বাসায় বসে কাটিয়ে দিলাম। পরের দিন কলেজে গেলাম। ক্যাম্পাসে ঢোকার পরে দেখলাম নীলা তার বান্ধবীদের সাথে কথা বলতেছে। আমাকে থেকে দৌড়ে আমার কাছে আসলো, তারপরে বলতে লাগলো, কিরে, কালকে কলেজে আসতে বললাম, আসলি না কেন? ঘুম থেকে উঠতে পারিনি, তাই। তুই কি চুরি করতে গেছিলি নাকি? সকালে ঘুম থেকে উঠতে পারিস নাই? সেটাই তো, আর করতে পারি না। যদি পারতাম তাহলে সেটাও করতাম, তাহলে আর কষ্ট করে রিক্সা চালাইতাম না। আর আমি রিক্সা নিয়ে না বের হলে তো আর খাওয়াটাও জুটবে না।
আর কলেজেও আসতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুই আজকে থেকে রিক্সা চালানো বন্ধ করে দিবি আর রিক্সা চালাবি না। রিক্সা না চালালে খাবো কি, আর পড়ার খরচ এই বা কোথা থেকে পাবো? আজ থেকে তোর যত খরচ আছে সব আমি দিব, আর থাকার টাকাও আমি দিব। করুণা করছো? আমি কারো দয়া বা করুণার পাত্র হতে চাই না। করুণা করবো কেন? বন্ধু হয়ে বন্ধুর জন্য এইটুকু করছি। না লাগবে না, আমার তোমার হেল্প লাগবে না, আমি পারবো। কোনো একরকম করে ঠিক মানিয়ে নিতে পারবো। তোর মানিয়ে নিতে হবে না, আমি যেটা বলছি সেটাই হবে, বুঝেছো? আজকে থেকে রিক্সা চালানো বাদ দিয়ে দিবি। আর মানুষ কি বলবে বল, যে আমি থাকতে আমার ফ্রেন্ড রিক্সা চালাবে? এই জন্যই তো বলেছিলাম যে আমার কাছে আসিস না, আর আমার সাথে বন্ধুত্ব করারও দরকার নেই। আরও অনেক বড় লোকের ছেলেরা আছে, তাদের সাথে বন্ধুত্ব কর। তারপরও কেন আসলি আমার কাছে বন্ধুত্ব করতে? আরে সবাই কি আর তোর মতো নাকি? তাহলে তো অন্য কারোর সাথে করতাম। আর টাকায় কি সব নাকি? ও, তুই কই থাকস? এই তো পাশে একটা মেস আছে, সেইখানে থাকি। আচ্ছা চল আমার সাথে। কোথায় যাবি? গেলেই দেখতে পারবি। ক্লাস করবি না? না, আজকে ক্লাস করব না, তোকে নিয়ে ঘুরতে যাব। কিন্তু আমার কাছে যে টাকা নাই। লাগবে না তোর টাকা, তুই সাথে গেলেই হবে। তারপরে নীলা আমাকে জোর করে নিয়ে গেল। প্রথমে আমাকে নিয়ে গেল বড় একটা শপিং মলে, ঢুকলো। অনেক দামি দামি সুন্দর 3টা শার্ট ও 3টা প্যান্ট কিনলো। তারপর সেখান থেকে বের হয়ে গেল একটা ফোনের শোরুমে। ওইখান থেকে একটা নিউ ফোন কিনলো, আইফোন 12 প্রো ম্যাক্স। তারপরে চলে আসলাম মার্কেট থেকে। তারপরে বললাম, আচ্ছা তোর মার্কেট করা শেষ হয়েছে? হয়েছে। এখন চল একটা রেস্টুরেন্টে যাব, ওখান থেকে গিয়ে বাসায় চলে যাব। তারপরে একটা রেস্টুরেন্টে গেলাম। তারপরে খাওয়া দাওয়া শেষ করলাম। বিলটা নীলা দিল, আমি শুধু খেয়ে গেলাম। অনেক লজ্জা লাগতেছে, নিজের থেকে একটা বন্ধু নিয়ে এলাম রেস্টুরেন্টে খেতে, তাও আবার মেয়ে, কিন্তু নিজে বিলটা দিতে পারলাম না, মেয়েটাকেই দিতে হলো। তারপর ওইখান থেকে চলে এলাম। তারপরে আমি বললাম, আচ্ছা নীলা তুই যা, আমি হেঁটে হেঁটে চলে যাব। না, এখন দুইজনে মিলে একটা রিক্সা দিয়ে যাব, আর তুই কোথাও যেতে পারবি না, এখন সোজা বাসায় যাবি। তারপরে দুজন মিলে চলে গেলাম রিক্সা করে। আমার বাসা নীলার বাসা থেকে কাছেই, তাই আমি আগেই নেমে গেলাম। নামার সময় নীলা আমার কাছে আজকের যেই মার্কেট করেছে ওইগুলো আর ফোনটা আমার হাতে দিয়ে বলল, এই আদি নে, এগুলো তোর জন্য। আমার এইগুলো লাগবে না, যা আছে আমার তাতেই চলবে। ধরতে বলছি ধর। আর এই একটা শার্ট পরে প্রতিদিন কলেজে যাবি না, এইগুলো পরে যাবি। আর এই ফোনের সাথে একটা সিম আছে, আমি ছাড়া আর কেউ যেন না জানতে পারে তোর কাছে ফোন আছে। প্লিজ নীলা, তুই এমন করিস না, আমি এগুলো নিতে পারবো না। কেমন দেখা যায় বল তোর কাছ থেকে এগুলো নিলে? তুই নিবি না? আচ্ছা তোর নেওয়া লাগবে না, আমি এগুলো ফেলে দিই আর ফোনটা এখানেই ফেলাই দিয়ে যাই। বলেই ফোনটা আছাড় মারতে নিল। তখন আমি নীলার কাছ থেকে ফোনটা ও কাপড়গুলো নিয়ে নিলাম, কারণ দেখলাম নীলার যে রাগ, যে কোনো কিছু করে ফেলতে পারে, যেই পাগল টাইপের মেয়ে। তাই তাড়াতাড়ি করে নিয়ে নিলাম আর বললাম, আচ্ছা তোর ফালান লাগবে না, আমি নিয়ে গেলাম। নীলাকে দেখলাম মুহূর্তের মধ্যেই ঠান্ডা হয়ে গেল। তারপরে আমি বললাম, আচ্ছা তাহলে এখন যা। যাচ্ছি। আর ফোনে সিমটা ঢোকাই নিবি বাসায় গিয়ে, আমি রাতে ফোন দিব। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ। হয়েছে, আর বলা লাগবে না, যা এখন। তারপরে নীলা হাসতে হাসতে চলে গেল। আর আমি এইদিকে বাসায় এসে ফ্রেশ হয়ে খেয়ে একটু রেস্ট নিয়ে ফোনটা অন করলাম। তারপরে সিমটা ফোনে ঢোকালাম। পরে ফোনটা ভালোভাবে দেখতে লাগলাম। এত দামি ফোন, আমার অনেক স্বপ্ন ছিল যদি এরকম একটা ফোন কিনতে পারতাম। আমার ঘোর কাটে কলে, কেউ মনে হয় কল দিয়েছে, কেই বা দেবে নীলা ছাড়া, কারণ নীলা ছাড়া তো আর আমার নাম্বার কেউ জানে না। তখন সে বলেছিল, তাই রিসিভ করলাম।
কি রে, কি করছো? কিছু না, তুই? এই তো শুয়ে শুয়ে তোর কথা ভাবতেছি। আমার কথা ভাবছিস মানে? আমার কথা আবার ভাবার কি হলো? আর ভাবতেছি কালকে একটা জায়গায় ঘুরতে যাবো তোরে নিয়ে, ওইটা ভাবতেছি। ও আচ্ছা, কিন্তু কালকে তো আমাদের ক্লাস আছে, ক্লাস করবি না? না, কালকে ক্লাস করবো না, ঘুরতে যাব। কিন্তু কয়েকদিন পর তো পরীক্ষা, এখন কি ক্লাস ফাঁকি দেওয়াটা ঠিক হবে নাকি? আইসে আমার ক্লাস ফাঁকি দেওয়া নেওয়ালা, যে কিনা মাসের পর মাস ক্লাস ফাঁকি দিত, সে এখন বলতেছে ক্লাস ফাঁকি দেওয়াটা ঠিক হবে না। আর কালকেরটা কালকে দেখা যাবে। এখন খাইছোস? খাইছি। কি খেয়েছো? এই তো সাদ্দাম মামার দোকান থেকে খাইছি আর কি। আচ্ছা, ওইগুলো খেলেই কি তোর পেট ভরে না কি বলতো? এখন আমার অভ্যাস হয়ে গেছে। আমার না এখন আইসক্রিম খেতে মন চাচ্ছে, তুই নিয়ে আয় না। এই রাত্রেবেলা তোর আবার আইসক্রিম খাইতে মন চাইলো? কি আইসক্রিম খাবি? কেন, আইসক্রিম নিয়ে আয়। আচ্ছা, আমি নিয়ে আসতেছি। তারপরে বাসা থেকে বের হলাম নীলার জন্য আইসক্রিম নিয়ে। নীলাদের বাসার সামনে চলে গেলাম। তারপরে গিয়ে নীলাকে কল দিলাম। কি রে, কই তুই? আমি তো আইসক্রিম নিয়ে তোদের বাসার সামনে দাঁড়িয়ে আছি। বাসার সামনে দাঁড়িয়ে আসাস মানে ভেতরে আয়। তোর কি মাথা খারাপ নাকি? এত রাত করে আমি তোদের বাসায় যাব? তারপরেও আন্টি আঙ্কেল আমাকে চেনে না। কে বললো মা বাবা তোকে চেনে না? মা বাবা তোকে খুব ভালো করেই চেনে, তাদেরকে বলেছি তোর কথা। তুই আয়, সমস্যা নেই। না, আমি এখন যাইতে পারবো না, তুই বাইরে আয়। আচ্ছা তুই দাঁড়া, আমি আসতেছি। পরে নীলা কলটা কেটে দিল। তার কিছুক্ষণ পরে নীলা বাইরে এলো, কিন্তু হাতে 2টা বাটি নিয়ে আসলো। আয় এখানে বস। এই নে তোর আইসক্রিম ধর, আর আমি এখন বসবো না। বস এখানে, তোর জন্য ভাত নিয়ে আসছি, আমি খাইয়ে দিই। তুই কি পাগল হয়েছিস নাকি? এত রাত্রিবেলা তুই আমাকে এখানে বসতে বলতেছিস? তোর সাথে? তাও আবার বলতেছিস তুই খাইয়ে দিবি? আচ্ছা তাহলে নে ধর, এই বাটিগুলো নিয়ে বাসায় যা, গিয়ে খেয়ে আমায় কল দিবি। নীলা, তুই এগুলো কি পাগলামি শুরু করে দিয়েছিস? আমার কিন্তু এগুলো একদম ভালো লাগতেছে না। আমি মাকে বলে ঘুম থেকে উঠিয়ে এগুলো নিয়ে আসছি, এখন তুই নিবি কিনা বল। তুই কি সত্যি সত্যি পাগল হয়ে গেছিস নাকি? আন্টিকে বলে আনছিস মানে? এখন আন্টি কি মনে করবে? কিছুই মনে করবি না। আর তুই এত বেশি কথা বলতেছিস কেন? তোরে ধরতে বলছি, ধরবি কিনা বল। নীলা যেই গরম হয়ে গেছে আগে, আর নীলা রাখলে এমনিতেই ভয় লাগে, তাই তাড়াতাড়ি করে বাটি 2টা নীলার হাত থেকে নিলাম। ভালো, এখন যা। আরে এত রাগার কি আছে? আমি তো নিমো, বলি তো নাই যে নিমো না। ভালো, এখন যা, গিয়ে খেয়ে আমাকে কল দিবি। তারপরে আমি নীলার ওইখান থেকে চলে আসলাম। কিন্তু একটা ব্যাপার বুঝতেছি না, নীলার সাথে পরিচয় হওয়ার পর থেকেই আমার পর অনেকটা অধিকার খাটাই, যেই রকম নিজের মানুষের ওপর খাটাই। বাসায় এসে ফ্রেশ হয়ে নীলার দেওয়া খাবারগুলো খেতে লাগলাম। অনেকটাই মজা হয়েছে, খাবারটা মায়ের হাতে রান্না বলে কথা। খাওয়া দাওয়া শেষ করে নীলাকে কল দিলাম। কল দেওয়ার সাথে সাথে ফোনটা রিসিভ করছে, মনে হচ্ছে কারোর জন্য অপেক্ষা করতেছিল। তাই নীলাকে বললাম, কি রে, কল দেওয়ার সাথে সাথে রিসিভ করলি? কারোর জন্য অপেক্ষা করতেছিলি নাকি? আরে না, কার জন্য অপেক্ষা করব, তোর জন্যই বসেছিলাম যে বাসায় গিয়ে খেয়েছিস কিনা। খেয়েছি, আর খাবারগুলো অনেক ভালো হয়েছে। তো কি করস এখন? এই মাত্র শুইলাম, তারপরে তোর কাছে কল দিলাম। আচ্ছা এখন রাখি, অনেক ঘুম পাচ্ছে, ঘুমাবো। এত তাড়াতাড়ি ঘুমাবি? এখন রাখি, কালকে সকালে কথা হবে। তারপরে কল কেটে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নীলার দেওয়া শার্ট আর প্যান্ট পরে নিলাম, আর হাতে একটা ঘড়ি, আর চুলগুলো ভালোভাবে ঠিক করে নিলাম। এখন নিজের কাছে নিজেকে নায়ক নায়ক মনে হচ্ছে। নীলা মেয়েটার সাথে পরিচয় হওয়ার পর থেকেই আমার জীবনটা অন্যরকম হয়ে গেল। তারপরে আমার দোকানে চলে গেলাম, ওইখান থেকে নাস্তা করে কলেজে চলে গেলাম। কলেজের গেট দিয়ে ঢুকতেই দেখি অনেকেই আমার দিকে এক নজরে তাকিয়ে আছে।
হয়তো বা ভাবতেছে আমার মতো ছেলে যে কিনা কলেজে এসে সারাদিন সিগারেট খেত, ভালোভাবে ক্লাসও করতো না, প্রতিদিন একটা শার্ট আর প্যান্ট পরে আসতো, সেই ছেলেটা আজ আজ এত পরিপাটি হয়ে গেল কিভাবে। তারপরে আমি কলেজের ভেতরে ঢুকলাম, দেখলাম নীলা তার বান্ধবীদের সাথে গল্প করতেছে। আমাকে দেখা মাত্রই তার বান্ধবীদের বলল। আচ্ছা তোরা থাক, আমি গেলাম। তখন নীলার বান্ধবী মিম বলল, আচ্ছা নীলা, ব্যাপার কি? তুই দেখি এখন ওই নেশাখোর ছেলেটার সাথে চলাফেরা বেশি করিস, আবার কালকে দেখলাম ওকে নিয়ে মার্কেট করতেও গেলি, ব্যাপারটা কি? আচ্ছা তোরা গেটের দিকে তাকা। নীলার কথাই তারা গেটের দিকে তাকিয়ে এত অবাক, ওরা এটা কাকে দেখছে? এইটা কি সেই? আচ্ছা তোরা গেটের দিকে তাকা তো। নীলার কথায় তারা গেটের দিকে তাকিয়ে এত অবাক, ওরা এইটা কাকে দেখছে? এটা কি সেই আবিদ যে কিনা প্রতিদিন কলেজে আসতো ক্ষেতের মতো, আর আজকে তাকে তো দেখা যায় কোনো তামিল নায়কের মতো, কিন্তু ও এইগুলো পেল কোথায়? এইটা ভেবে ভেবে তার বান্ধবীদের মধ্যে মিম জিজ্ঞেস করলো, দোস্ত, এইটা কিভাবে সম্ভব? আবিদ এতটা পরিবর্তন হলো কিভাবে? আর আমার জানা মতে ও তো রিক্সা চালায়, এত দামি পোশাকই বা কোথায় পেল? আরে মানুষ কি সবসময় একই রকম থাকে নাকি? হয়তো ওর আগের মতো থাকতে আর ভালো লাগে না, তাই নিজেকে পরিবর্তন করেছে। আর ও রিক্সা চালায় দেখে কি ওর শখ থাকতে পারে না নাকি আমাদের মতো? কিন্তু মিম, একদিনে এতটা পরিবর্তন কিভাবে সম্ভব? দোস্ত, যাস কই? আমি তো ওকে দেখে ক্রাশ খেয়ে ফেলেছি। ক্রাশ খাওয়ারই কথা। আর শুধু তুই কেন, পুরো কলেজের মেয়েরা ক্রাশ খাবে ওকে দেখলি। যেভাবেই আসছে আজকে কলেজে, পুরাই আগুন। নীলা দোস্ত, তুই তো ওর সাথে কথা বলিস, আমার সাথে লাইনটা ক্লিয়ার করে দে না, ওর সাথে প্রেম করি। নীলা তখন অনেকটা রেগে গিয়ে মিমকে বলল, ভুলেও আদিপের দিকে নজর দিবি না, তাহলে খবর আছে। আদিপকে এতটা পরিবর্তন করেছে কি তোর সাথে প্রেম করিয়ে দেওয়ার জন্য নাকি? আরে এত রাগ করিস কেন? আমি তো মজা করে বললাম। ব্যাপার কি, তুই আবিদকে লাইক করিস নাকি? আর তুই আবিদকে পরিবর্তন করিস মানে? অনেক ভালো লাগে আদিপকে, আর তোকে এত কিছু বোঝা লাগবে না। ও আচ্ছা, তাই তো বলি। নীলা তখন মিমকে থামিয়ে বলল, থাক, তোর আর কিছু বলতে হবে না, তোরা সবাই থাক, আমি গেলাম। আর আমি কলেজে এসে আমি সবসময় যে জায়গাটায় বসি সেই জায়গাটায় এসে বসে আছি। আজকে অনেকেই আসছে আমার সাথে বন্ধুত্ব করতে, কিন্তু স্বার্থের বন্ধুত্ব আমি করি না। বসে বসে ফোন টিপতেছিলাম, তখন দেখলাম একটা মেয়ে সামনে এসে দাঁড়িয়ে আছে। কিছু বলবেন নাকি আপু? তোমার সাথে বন্ধুত্ব করতে চাই, বন্ধু হবে আমার? তখন ওপরের দিকে তাকালাম, দেখলাম মেয়েটা আমাদের ক্লাসেরই। আমি কিছু বলতে যাব তার আগেই নীলা আমার কাছে আসতে আসতেই বলল, না, ওর কোনো বন্ধুর দরকার নেই, ওর বন্ধু আছে, তুমি যেতে পারো। তখন মেয়েটা চলে গেল আর নীলা এসে আমার পাশে বসে বলতে লাগলো, কিরে, আজকে এত গেট আপ নিয়ে আইসস, ব্যাপার কি? মেয়ে পটানোর ধান্দা নাকি? আরে কি যে বলছো না, আমি আমার মেয়ে পড়াতে যাব কেন? আমার গেট আপ নিলাম কই? তুই কালকে যেইগুলো কিনে দিয়েছিস শুধু এইগুলোই পরে এসেছি। কপালে একটা টিপ দিয়ে আসতে পারছো না? চারদিকে তাকিয়ে দেখো মেয়েরা কিভাবে নজর দিচ্ছে। তো ওরা নজর দিলে আমি কি করব? ওরা ওদের মতো থাকবে আর আমি আমার মতো থাকবো। আচ্ছা, এখন তো আবার আমাকে ভুলে যাবে নাকি? আরে কি বলছো? তোর কি ভুলা সম্ভব নাকি? সব ভুলে গেলেও তোকে ভোলা অসম্ভব। কেন, আমি কি এলিয়েন নাকি আমাকে ভোলা অসম্ভব? আমার কাছে তুমি এলিয়ান, কারণ তোর মতো মেয়ে আমি এখানে একটাও দেখিনি। তো তুই তো আমার কাছে এলিয়ান, আর এই আমি যতদিন বেঁচে আছি ততদিন তোর কথা জীবনেও ভুলবো না। এটাই যেন মনে থাকে, না ভুললেই ভালো। আমিও চাই তুমি আমাকে সারা জীবন মনে রাখো। আচ্ছা, সকালে খেয়েছো কিছু? খাইছি। আমি দেখছি কি কচুটা খেয়েছো।
তারপরে নীলা তার ব্যাগ নিয়ে একটা বাক্স বাইর করে আমার হাতে দিল। নে, আমি তোর জন্য খিচুড়ি রান্না করে আনছি, নে ধর। তুই আবার এইগুলো আনতে গেলি কেন? আরে কথা না বলে ধর, আর ক্যান্টিনে চল। এখানে বসে খেতে পারবি না, যেইভাবে এক একজন তাকিয়ে আছে তোর পেট খারাপ করবে। আচ্ছা ঠিক আছে চল। তারপর দুজনে ক্যান্টিনে চলে গেলাম। ওইখানে গিয়ে খাওয়া দাওয়া শেষ করলাম। দেখলাম আমি যতক্ষণ খাচ্ছিলাম নীলা আমার দিকে এক নজরই তাকিয়েছিল। খাওয়া শেষ করে নীলাকে ডাক দিলাম। আমার ডাকে নীলার ঘোর কাটলো। কি রে, এইভাবে কি দেখতেছিস? না কিছু না, চল ক্লাসে যাই, সময় হয়ে গেছে। যাক, তাহলে ভালোই হচ্ছে। নীলা মনে হয় ভুলে গেছে যে আমাকে নিয়ে তার ঘুরতে যাওয়ার কথা ছিল। পরে ক্লাসে চলে গেলাম। নীলা আমার পাশে বসলো। ক্লাসেও সেম কাহিনী, অনেক মেয়ে তাকিয়ে আছে আমার দিকে। নিজের থেকেই কেমন লাগতেছে, যে এরকমভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে আমি অন্য কোনো গ্রহ থেকে এসেছি। তারপরে স্যার ক্লাসে চলে আসলো। স্যার ক্লাসে এসে দেখে নীলা আমার পাশে বসেছে। তখন স্যার বলল, কি ব্যাপার নীলা, তুমি আবিদের পাশে কেন? স্যার, আমার একটু সমস্যা হচ্ছে পড়া নিয়ে। আবিদ তো অনেক ভালো বোঝে, তাই আবিদের পাশে বসছি। ও আচ্ছা আচ্ছা আবিদ, তুমি একটু নীলাকে ভালোভাবে বুঝিয়ে দিও যেগুলো না বুঝে। আচ্ছা ঠিক আছে স্যার। আসলে মেয়েরা এক পাশে বসে আর ছেলেরা এক পাশে বসে, তাই স্যার নীলাকে আমার পাশে দেখে এই কথা বলল। আর সব স্যারই নীলাকে চেনে, আর এটাও জানে নীলার বাবার এত ক্ষমতা থাকতে নীলা সাধারণভাবেই চলাফেরা করে, তাই স্যারেরাও নীলাকে অনেক আদর করে। তারপরে আস্তে আস্তে সব ক্লাস শেষ করে বাইরে চলে আসলাম। নীলা এখন তার বান্ধবীদের সাথে খুব কম যায়, বেশিরভাগ সময় আমার সাথেই থাকে। ক্যাম্পাসের এক কোণায় গিয়ে বসলাম দুইজনেই। তারপরে নীলাকে বললাম, আচ্ছা তোর না আজকে ঘুরতে যাবার কথা ছিল, গেলি না যে? যা কুত্তা, আমার মনে ছিল না, কিন্তু তোর তো মনে ছিল, তুই বলিস না কেন? আমারও তো যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না, তাই বলিনি। আর তোকে বললে তুই জোর করে হলেও নিয়ে যাতি। যা, তোর সাথে আমার কোনো কথা নেই, আমি গেলাম। বলে নীলা উঠতে লাগলো। তখন আমি বললাম, আরে আরে রাগ করিস কেন, কালকে যাব। আর আজকে এখন তো তোকে নিয়ে ফুচকা খেতে যাব। দেখলাম নীলার মুখটা মুহূর্তের মধ্যেই হাসি দিয়ে ভরে গেল, আর সাথে সাথে আবার বসে পড়লো। যাক, ভালোই হয়েছে, টেকনিকটা কাজে লেগেছে। তারপর দুজন বসে বসে অনেক হাসাহাসি দুষ্টুমি করতেছিলাম। তখন পিছন থেকে নীলার বান্ধবী মিম এসে বলল, কি রে, ভালোই তো হাসাহাসি চলছে, আমাদেরকে তো ভুলেই গেছিস। আরে না, তোদের ভুলবো কেন? বুঝি বুঝি। তুই বসছো, কচু বসছো। তারপরে মিম আমাকে একটা এমন কথা বলল, মিমের কথা শুনে আমি তো হাবলার মতো মিমের দিকে তাকিয়ে আছি। আরে দুলা ভাই, আপনার কি অবস্থা, কেমন আছেন? ভ্রুকুচকে মিমের দিকে তাকিয়ে বললাম, দুলাভাই মানে? কাকে দুলাভাই বলছো? আর আমি বা বিয়ে করলাম কবে? মিম, তুই কিন্তু বেশি কথা বলতেছ। এখন এইখান থেকে যাবি নাকি মায়ের খাবি? আচ্ছা আচ্ছা যাচ্ছি, তোদের আর ডিস্টার্ব করব না। এই বলে মিম চলে গেল। তারপরে আমি আর নীলা কিছুক্ষণ বসে গল্প করলাম। পরে বাসায় যাওয়ার জন্য উঠে গেলাম আর নীলাকে জিজ্ঞেস করলাম, নীলা অনেকক্ষণ হয়েছে, এখন চল বাসায় যাওয়া যাক। চল যাওয়া যাক। তারপরে দুজন মিলে একটা রিক্সা করে চলে এলাম। নীলা আগে গাড়ি নিয়ে আসতো, কিন্তু এখন গাড়ি আনে না, আমার সাথে রিক্সা করে যায়। আমি আগে হেঁটেই যেতাম কলেজ থেকে বাসায়, এখন নীলার জন্য রিক্সা করে যাওয়া লাগে। আগে নীলাদের বাসা, তাই নীলা আগে নেমে পড়লো আর যাওয়ার সময় বলল, আচ্ছা, বিকেলে আমরা এক জায়গায় যাব, কল দিলে আমাদের বাসায় চলে আসিস। আমার তো বিকেলে কাজে যেতে হবে। তোকে না বলেছি আর রিক্সা চালাবি না? আরে রিক্সা চালানো বাদ দিয়ে দিয়েছি তোর কথায়। এখন একটা রেস্টুরেন্টে চাকরি নিয়েছি পার্ট টাইম, শুধু বিকেলে বিকেলে। তোর ওইটা করাও লাগবে না, বিকেলে আসতে বলেছি, আসবি, তোর সাথে আমার কথা আছে। আচ্ছা ঠিক আছে আসবো, এখন তাহলে গেলাম। আচ্ছা মামা চলেন। এই দাঁড়া দাঁড়া মামা, এই নেন রিক্সা ভাড়া। আর আরে লাগবে তোর, এখন রাখ। আরে না, টাকা লাগবে না, এত টাকা দিয়ে আমি কি করব?
বিকেল সময় মতো চলে আসিস। তারপরে রিক্সাওয়ালা মামা চালানো শুরু করলো। একটু পরে মেসের সামনে এসে পড়লো। আমি নেমে ভেতরে চলে গেলাম। ভাড়াটা তো নীলাই দিয়েছে। রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম নিলাম। এমন সময় কে যেন দরজায় কড়া লড়াইতেছে, তাই আমি তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিলাম। তখন দেখলাম ম্যাচ ম্যানেজার। ভাই কি হয়েছে, এত জোরে জোরে দরজা বাইরে এসেছেন কেন? কেন বাইরেই যাচ্ছি বোঝো না? 2 মাসের টাকা বাকি। আজকের মধ্যে টাকা না দিলে তোমাকে মেস থেকে বাহির করে দেওয়া হইবে। ভাই আমি তো আপনাকে বলেছি একসাথে 3 মাসের দিয়ে দেব। এখন আমার কাছে টাকা নাই। আমি তোমার কথা শুনতে পারবো না। অনেক সময় দিয়েছি। আজকের মধ্যে যদি টাকা না দিতে পারো তাহলে তোমাকে রাতে মেস থেকে নামিয়ে দেওয়া হবে। ভাই একটু বোঝার চেষ্টা করেন, এই মুহূর্তে আমার কাছে 500 টাকা বেশি আর 1 টাকাও নাই। তাও এটা আরেকজনের টাকা। আমি তো বলেছি সামনের মাসে দিয়ে দেব। না, তুমি 2 মাস ধরে খালি ঘুরাইতেছো আর খালি বলতেছো সামনের মাসে দিয়ে দিবা। আর হইব না, আজকের মধ্যেই দেওয়া লাগবো। আর এইটাই আমার শেষ কথা। আমি তো খুব চিন্তায় পড়ে গেলাম, কই থেকে এত টাকা জোগাড় করব আজকের দিনের মধ্যে? আমার তো কোনো ইনকামের রাস্তাও নেই যে কারো থেকে ধার চাইবো। তাহলে কি আজকে থেকে আমাকে রাস্তায় হাঁটতে হবে? আর মনে এইগুলো ভাবতেছি, তখন দেখলাম আমার ফোনে কল এসেছে। ফোনটা হাতে নিয়ে দেখলাম নীলা ফোন দিয়েছে। নীলা বল। কি রে, বিকেলে তোর আমাদের বাসায় আসার কথা ছিল না যে আমরা ঘুরতে যাব? এটা কি তোর মনে আছে নাকি ভুলেই গেছোস? মনে আছে, কিন্তু আমার এখন ভালো লাগছে না, কোথাও যেতে পারবো না। প্লিজ এইটা নিয়ে জোর করিস না। আমি তোর জন্য সেজেগুজে বসে আছি আর তুই এখন বলতেছিস এই কথা? তাহলে আমাকে আগেই বলতে পারতি যে তুই যেতে পারবি না, তাহলে আর এত কষ্ট করে সাজতাম না। আচ্ছা তোর যাওয়া লাগবে না, রাখি। বুঝলাম নীলা অনেক রাগ করতেছে, কিন্তু আমার যে আর কিছুই ভালো লাগতেছে না। চিন্তায় কিভাবে কি করব। পরে আমার মনটা হলো এত চিন্তা করে কি হবে, টাকা তো আর জোগাড় করতে পারবো না। তার থেকে ভালো নীলার সাথে ঘুরে আসি, নীলার রাগটাও কমবে। এইটা ভেবে নীলার বাসায় যাওয়ার জন্য রেডি হয়ে নীলার বাসায় চলে গেলাম। বাসার সামনে গিয়ে নীলাকে কল দিলাম, কিন্তু ধরলো না। তারপর 4টা কল দিলাম, ধরলো না। 5 বারের সময় ধরলো। কিরে, তুই আমাকে কল দিয়েছিস কেন? আমি তোর বাসার নিচে দাঁড়িয়ে আছি। আমি কি দাঁড়িয়ে থাকবো নাকি চলে যাব? চলে যা, কে আসতে বলেছে তোকে এইখানে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চলে গেলাম। আর একবার যদি ভুলেও যাওয়ার কথা বলিস তোর ঠ্যাং ভেঙে ফেলবো। তুই দাঁড়া, আমি আসতেছি। কিছুক্ষণ পরে নীলা নিচে চলে আসলো। আমি তো নীলাকে দেখে হাঁ করে তাকিয়ে আছি। এইটা কি নীলা নাকি কোনো পরী? কালো একটা শাড়ি পরেছে, তার সাথে ঠোঁটে গোলাপি কালারের লিপস্টিক, যা নীলার সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। নীলাকে দেখেই তো আমি ক্রাশ খেয়ে গেলাম, অনেক ভালো লেগে গেল। সত্যি নীলার দিকে আজকের মতো করে আমি কখনো তাকাইনি। নীলা যে এত সুন্দর বলে বোঝানো যাবে না। নীলাকে মনে হয় আস্তে আস্তে আমি ভালোবেসে ফেলতাছি, কিন্তু না, এটা কখনো সম্ভব না। নীলা কোথায় আর আমি কোথায়? এইটা করা ঠিক হবে না। নীলা যেরকম ভাবে তার থেকে বেশি কিছু আমার ভাবা ঠিক হবে না। এইগুলো ভাবতে ভাবতে দেখলাম নীলা আমার সামনে এসে পড়েছে এবং আমাকে বলতে লাগলো, দেখ তো আবিদ, আমাকে কেমন লাগতেছে? একেবারে পরীর মতো, আমার স্বপ্নের রানীর মতো, যাকে নিয়ে আমার জীবন সঙ্গী হিসেবে স্বপ্ন দেখি, যাকে নিয়ে সুন্দর একটা সংসার করার স্বপ্ন দেখি। মনে মনে বললাম। কিরে, কিছু বললি নাকি? না, কি বলবো, এখন কোথায় যাবি সেইটা বল। আমি কিন্তু শুনেছি তুই কি বলেছিস। কথা ঘোরাচ্ছিস কেন? কি বলছি বলতো? তুই বলছিস আমাকে দেখতে একেবারে তোর স্বপ্নের রানীর মতো লাগে। তুই যাকে নিয়ে জীবনসঙ্গী হিসেবে স্বপ্ন দেখছিস, যাকে নিয়ে তুই সংসার করার স্বপ্ন দেখছিস। তুই সবসময় একটু বেশি বোঝস, তুই কচু জানিস। আমি একই কথা বলি নাই। আমি ঠিক শুনেছি, তুই এই কথাই বলছিস। এই রে, মনে হয় ধরা খেয়ে গেলাম, কিন্তু নীলাকে বুঝতে দেওয়া যাবে না, তাই কথা করানোর জন্য বললাম। আচ্ছা তুই না বললি কোথায় যাবি? এইখানে দাঁড়িয়ে যদি এত কথা বলি তাহলে তো সন্ধ্যা হয়ে যাবে, তখন আর ঘুরতে যাওয়া যাবে না। তুই কথা ঘোরানোর চেষ্টা করিস না।
আমাকে কি বোকা মনে করছিস নাকি? তারপরে মিম যেই কথাটা বললো এটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। মুচকি মুচকি হাসছে আর মনে মনে বলছে, যাক এই সুযোগটা কাজে লাগাতে হবে। মামা কি পানি রাখেন, একটু খাইতে না খাইতেই পানি শেষ। মামা কষ্ট করে একটু পানি এনে দেন না। নীলা, আমি আর পারতেছি না, তাড়াতাড়ি করে একটু পানি নিয়ে আয়। ফুচকাওয়ালা মামা পানি আনতে গেছে, একটু পরে নিয়ে আসবে। নীলা, আর দেরি করিস না, এতক্ষণ বসে থাকলে তো মরে যাব। আচ্ছা দাঁড়া, আমি মিষ্টি দিতেছি। এই বলে নীলা আমার সাথে ঠোঁট এক করে দিল। নীলার এমন কাজে তো আমি ভ্যাবাচাকা খেয়ে গেলাম। নীলা কিভাবে পারলো সবার সামনে এরকম একটা কাজ করতে? এমন সময় ফুচকাওয়ালা মামা পানি নিয়ে আসছে আর বলতেছে, মা এখন ছাড়ো, আমি পানি নিয়ে আসছি। মামা পানি দিয়ে কমবে না, মিষ্টি লাগবে, দাঁড়ান আর একটু মিষ্টি দিয়ে নি। এই কথা বলে আমার ঠোঁট দুটো চুষতে লাগলো। ঝালে মরি মরি আমি, মনে হচ্ছে ঝাল লাগতেছে ওর। প্রায় 5 মিনিট পরে ছাড়লো। আমার তো দম যায় যায় অবস্থা। তাই আমি নীলাকে বললাম, নীলা তুই এটা কি করলি পাবলিক প্লেসে? আরে তোর তো ঝাল কমতে ছিল না, তাই আমি তোকে মিষ্টি খাওয়ালাম ঝাল কমানোর জন্য। আর তুই মরার কথা কখনো বলবি না তোর মুখে। এখন কি একটু ঝাল কমেছে না? একটু না, অনেক টাইম কমে গেছে। কিন্তু তুই এই কাজটা করতে গেলি কেন? আরে আমি এটা করলে তো তুই এতক্ষণে ওইখানে পড়ে থাকতে, তাই করেছি। আর দেখছিস আমার কাছে কত ভালো মিষ্টি আছে, মুহূর্তের মধ্যেই ঝাল শেষ করে দিতে পারে। আর তোর তো কষ্ট হচ্ছিল ঝালে, তাই আমি কষ্টটা দূর করে দিলাম। পারছো কচু। এখন চারিদিকে তাকিয়ে দেখো, সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। নীলা আমার কথা শুনে চারিদিকে তাকালো, দেখলো সবাই ড্যাব ড্যাব করে আমাদের দিকে তাকিয়ে আছে। এটা দেখে নীলা লজ্জায় আমাকে জড়িয়ে ধরলো। এই এই নীলা, কি করছিস? ছাড় আমাকে। তোর মাথায় কি ভূত চাপলো নাকি? ওই ভূত চাপবে কেন? দেখছো না সবাই কিভাবে তাকিয়েছে আমার দিকে? আমার বুঝে লজ্জা করে না? এতই যখন লজ্জা, তাহলে এই কাজটা করতে গেলি কেন? নিজের ভালো করতে গেছি, আর এখন আমার দোষ দাও, তাই না? আচ্ছা, এখন ফুচকার টাকা দে, চল যাই। না আমি দিব না, তুই দে। আচ্ছা তাহলে এখন ছাড় আমাকে, এখন আর কেউ দেখে না। তারপরে নীলা আমাকে ছেড়ে দিল। পরে ফুচকার বিল দিয়ে ওইখান থেকে চলে আসলাম। এসে একটা গাছের নিচে বসলাম। দেখলাম একটা ছোট্ট বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে, দেখতে অনেক কিউট। তাই আমি গিয়ে বাচ্চাটার সাথে কিছুক্ষণ খেললাম। পরে দেখলাম নীলাও আমাদের ওইখানে চলে আসছে। কি রে, তুইও এসে পড়েছিস? আচ্ছা চল যাই। বাচ্চাটা অনেক সুন্দর, তাই এসে খেলা করতে করতে তোর কথা ভুলেই গিয়েছিলাম। তোর বাবু অনেক পছন্দের, তাই না? ছোট্ট বাবু আমার কাছে অনেক ভালো লাগে। সমস্যা নেই, একদিন আমাদেরও হবে। আমাদেরও হবে মানে? মানে না কিছু না, চল উঠি। তোরে কয়েকদিন ধরে দেখতেছি, তোর কথাবার্তার স্টাইল কেমন জানো, আর আমার উপর দেখছি এখন বেশি অধিকার খাটানো শুরু করে দিয়েছিস। ব্যাপারটা বল তো। আরে আমি তো তোর বেস্ট ফ্রেন্ড, তো আমি অধিকার খাটাবো না কে খাটাবে বলতো? আর তোর ওপর তো অধিকার খাটানোর আর কেউ নেই, তাই আমি খাটাই আর কি। আচ্ছা চল এখন তাহলে যাওয়া যাক। তারপরে বের হয়ে গেলাম পার্ক থেকে। আসার সময় নীলা যেভাবে জড়িয়ে ধরেছে, এখনও ঠিক ওইভাবেই জড়িয়ে ধরেছে। কিছুক্ষণ চালানোর পরে নীলা হঠাৎ করে বলল, এই আবিদ দাঁড়া দাঁড়া, বাইক থামা। কি রে, তোর আবার কি হইল? বাইক থামাতে বললি কেন? ওই যে আইসক্রিম, যা আইসক্রিম নিয়ে আয়। তোর আবার এখন আইসক্রিম খেতে মন চাইলো? এই নে ধর টাকা। একটা এনে নীলাকে দিলাম, আরেকটা আমি খেতে লাগলাম। হঠাৎ দেখলাম নীলা হাত থেকে আইসক্রিমটা ফেলে দিল। কি রে, তুই ফেলে দিলি কেন আইসক্রিমটা? আরে ফেলাই নাই, পড়ে গেছে, এখন তোরটা দে। আমি স্পষ্ট দেখতেছি তুই ইচ্ছা করে ফেলে দিয়েছিস। আর যদি খাইতে চাস আরেকটা এনে দিই, আমারটা কেন? না আমার আর লাগবে না, তোরটা দিলেই হবে। তোর খাইতে ইচ্ছে করলে তুই গিয়ে নিয়ে আয়। তুই দাঁড়া, আমি নিয়ে আসতেছি। না আমার ওইগুলো লাগবে না, তোর হাতেরটা দে। আর তোর খাইতে মন চাইলে তুই গিয়ে নিয়ে আয়। তারপরে আমার হাতেরটাই দিলাম। আমি আর আনলাম না। দেখলাম নীলা যেভাবে আইসক্রিমটা খেলো, মনে হয় তৃপ্তি সহ খেলো। তোর খাওয়া হয়েছে?
হয়েছে, চল। তোর মুখ মুছে নে, এখনো আইসক্রিম খাইতে পারিস না। ছোট পোলাপাইনের মতো মুখ ল্যাটকায় ফেলছিস, মুখ মুছ। আমার কাছে তো টিস্যু নেই, তোর রুমালটাই দে। আরে আমার রুমালে ঘামের গন্ধ কয়। আরে দে, সমস্যা নেই। এই নে, রুমালটা বের করে দিলাম। আরে মুছে দে। তুই কি ছোট পোলাপান নাকি তোকে মুখ মুছে দিতে হবে? দে। হাজারবার না করলেও কাজ হবে না, তাই বাধ্য হয়ে নীলার মুখ মুছে দিলাম। কি রকম পাগলি যে শুরু করেছে। তারপরে আবার বাইক স্টার্ট দিলাম। নীলা পেছনে বসে পড়লো। কিছুক্ষণ চালানোর পরে নীলাদের বাসার সামনে চলে আসলাম। নীলা তার ব্যাগ থেকে একটা টাকার বান্ডিল বের করে আমাকে দিয়ে বলল, আরে এত টাকা লাগবে না, 5,000 টাকা হলেই চলবে। আরে নে ধর, পরে লাগবে তোর। আর আর বাইক তুই সাথে করে নিয়ে যা, কালকে সকাল সকাল চলে আসবে আমার বাসার নিচে। আরে তুই কি পাগল নাকি? আমি বাইক নিয়ে রাখবো কই? আমার ওইখানে কি বাইক রাখার জায়গা আছে নাকি? আচ্ছা তাহলে এইখানে রেখে যা, আমাদের গ্যারেজে। তারপরে আমি নীলাদের গ্যারেজে বাইক রেখে দিলাম। আচ্ছা তাহলে আমি এখন যাই। যা, আর কালকে সকাল সকাল চলে আসবি, একসাথে যাব কলেজে। আচ্ছা ঠিক আছে। তারপরে নীলার বাসা থেকে মেসেজ চলে আসলাম। মেসেজ ঢুকতেই ম্যাচ ম্যানেজারের ডাক। পরে ম্যাচ ম্যানেজারের রুমে গেলাম, গিয়ে সব টাকা শোধ করে রুমে চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লাম। শুয়ে আছি, এমন সময় কে যেন মোবাইলে কল দিয়েছে। ফোনটা হাতে নিয়ে দেখলাম নীলা কল দিয়েছে। হ্যালো আবি, বাসায় গেছোস? এই তো, মেসে টাকা দিয়েছে, মাত্র শুইলাম। ও আচ্ছা, তো খাইস তো নাকি? না আজকে আর খাবো না, পেট ভরা। তুই খাইছো? না আমিও খাবো না, পেট ভরা। আচ্ছা তাহলে কালকে কিন্তু ঠিক টাইমে চলে আসবি। আচ্ছা ঠিক আছে, না উঠতে পারলে একটা কল দিস। আচ্ছা ঠিক আছে। তারপরে কলটা কেটে দিলাম। পরে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুমিয়ে আছি, মনে হচ্ছে দরজায় কেউ বাড়াইতে আছে, তাই ঘুম চোখে নিয়ে দরজা খুললাম। দরজা খুলে যাকে দেখলাম তাকে দেখে তো আমি অবাক। আচ্ছা ঠিক আছে, না উঠতে পারলে একটা কল দিস। আচ্ছা ঠিক আছে। তারপরে কলটা কেটে দিলাম। পরে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুমিয়ে আছি, মনে হচ্ছে দরজায় কেউ বাড়াইতে আছে, তাই ঘুম ঘুম চোখ নিয়ে দরজা খুললাম। দরজা খুলে যাকে দেখলাম তাকে দেখে তো আমি অবাক, কারণ নীলা দাঁড়িয়ে আছে। কি রে, তুই এত সকালে, তাও আবার আমার হোস্টেলে? এখন 10টা বাজে, তোর কাছে এত সকাল? আর দেখ তো তোর ফোনে কতগুলো কল দিয়েছে। নীলার কথায় ফোন হাতে নিলাম, দেখলাম 41 বার কল দিয়েছে। মোবাইল সাইলেন্ট করা ছিল, তাই বলতে পারিনি। কেন সাইলেন্ট করে ঘুমিয়েছিস কেন? যাতে আমি ডিস্টার্ব করতে না পারি, এই জন্য নাকি? আরে না, কখন যে সাইলেন্ট করেছি তা আমি নিজেও জানি না। আচ্ছা তাহলে সর, ভেতরে যেতে দে। এই তুই কি করছিস? এটা ছেলেদের হোস্টেল, লোকে তোকে এভাবে আমার সাথে দেখলে খারাপ মনে করবে। আরে যা ভাবার ভাবু, তুই আমি ঠিক থাকলেই সব ঠিক। তারপর নীলা আমাকে ঠেলা দিয়ে সরিয়ে ভেতরে চলে গেল। আমিও ফ্রেশ হতে চলে গেলাম। যত তাড়াতাড়ি সম্ভব নীলাকে এইখান থেকে বিদায় করতে হবে। আমার যাই হোক না কেন, ওর একটা মান সম্মান আছে। কিরে, তোর রুমের এই অবস্থা কেন? এমন জঙ্গলের মতো রেখেছিস কেন? হোস্টেল আবার এর থেকে ভালো হবে কি করে? হোস্টেল হোক আর যাই হোক, নিজে থাকিস, এটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারিস না? যেমন আছে তেমনটাই ঠিক আছে। এই কথা বলে আমি ওয়াশরুমে ঢুকে গেলাম। ওয়াশরুম থেকে বের হয়ে দেখলাম নীলা পুরো রুমটা অনেক সুন্দর করে সাজিয়ে ফেলেছে এতক্ষণে। আমিও রেডি হয়ে গেলাম অনেকটা তাড়াতাড়ি করে। নীলা চল, আমার হয়ে গেছে, যাওয়া যাক। পরে আগে বস, তোর জন্য খিচুড়ি রান্না করে নিয়ে আসছি, একসাথে বসে খেয়ে তারপর বাইরে হব। আমি আর কোনো কথা বললাম না, যত কথা বলবো ততই কথা বাড়বে, ওর দেরি হবে। তাই আর কিছু না বলে খেতে বসে পড়লাম। পরে দুইজন মিলে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে হোস্টেল থেকে বের হয়ে গেলাম নীলাকে নিয়ে। আচ্ছা এখন তাহলে চল, যাওয়া যাক। এখন যে যাবি, তো যাবিটা কই শুনি? কেন, কলেজে যাব? আবার কোথায়? তোর ফোনে দেখ তো কয়টা বাজে। নীলার কথায় ফোনটার দিকে তাকিয়ে দেখলাম 11টা বেজে গেছে। এখন আর ক্লাসে গিয়ে কি করব?
আচ্ছা তাহলে তুই বাসায় চলে যা, আজকে তো ক্লাস করব না। না এখন বাসায় যাব না, এখন ঘুরবো, দুইজনে মিলে পুরো শহর ঘুরবো। এই প্রতিদিন ঘুরতে ভালো লাগে নাকি? কালকে না ঘুরলি? তুই কোন জগতের মানুষ রে? এখনকার মানুষ তো পারলে সারা জীবনই ঘুরতো। আমার ঘোরাঘুরি ভালো লাগে না। চল বাইক নিয়ে আসছি, ঘুরে আসি, মজা হবে। আচ্ছা চল তাহলে। তারপর বাইকের কাছে চলে গেলাম। নীলা আমার কাছে বাইকের চাবি দিয়ে দিল। আমি উঠে বাইক স্টার্ট দিলাম। নীলা পেছনে উঠে বসলো। ওই তুই চালা, আমি পেছনে বসি। তুই এইভাবে ধরে বসলে আমার চালাতে প্রবলেম হয়। কোনো প্রবলেম হবে কেন? বিয়ের পরে বুঝি বউকে নিয়ে এভাবে ঘুরবি না? সেইটা বিয়ের পরে দেখা যাবে, এখন তুই চালা। এইভাবে ধরে রাখলে আমি চালাতে পারবো না। আরে বিয়ের আগেই আমাকে নিয়ে ঘুরে অভ্যেস করে নে, তাহলে তোর জন্যই ভালো হবে। আমার এত ভালো দরকার নেই, আমি নামলাম। এই না না, নামিস না, এই যে আমি ছেড়ে দিচ্ছি। নীলা আমাকে ছেড়ে দিল, হালকাভাবে জড়িয়ে বসেছে। আমি বাইক চালাতে লাগলাম। আমি আবার বাইকের স্পিড ছাড়া চালাতে পারি না, তাই অনেক স্পিডে চালাতে লাগলাম। নীলাও সেই সুযোগে আবার আগের মতো জড়িয়ে ধরলো। এখন আর কিছু বললাম না, তাহলে বাইক চালানোর মোডটাই নষ্ট হয়ে যাবে। হঠাৎ আমাদের সামনে একটা পুলিশের গাড়ি চলে আসলো। একজন পুলিশ আমাদের সামনে এসে বলতে লাগলো, কি রে নীলা, তুই আজ কলেজ যাসনি? আর এখানে কি করিস? এই ছেলেটিকে? ভাইয়া এটা হলো আবিদ, আমার ক্লাসমেট, তোমাদের যার কথা বলেছিলাম। আর আজকে একটু দেরি হয়ে গেছে, তাই কলেজে যেতে পারিনি। আমি তো অনেকটা ভয় পেয়ে গেছিলাম। যখন পুলিশের গাড়িটা আমাদের সামনে এসে দাঁড় করালো, তখন ভয় করতেছে যদি আবার কিছু বলে নীলার সাথে ঘুরতে আসাই। কথাই বুঝলাম এটা নীলার ভাই হবে। তারপরেও শিওর হওয়ার জন্য জিজ্ঞেস করলাম, নীলা এটা কে? এটাই হলো আমার ভাই, তোমাকে যার কথা বলেছিলাম, এইখানকার থানার এসআই। ও আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ভাই ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আচ্ছা ভাইয়া, আপনার নামটা জানতে পারি? অবশ্যই, আমার নাম রনি। ও আচ্ছা, অনেক সুন্দর নামটা ভাইয়া। আচ্ছা তাহলে তোমরা যাও, কখনো নীলার বাইকে কাউকে চালাতে দেখিনি তো, তাই তোমাকে দেখে পিছু নিলাম। মনে করলাম আবার জোর করে নিয়ে যাচ্ছ। কিন্তু আমার কথা হচ্ছে, নীলা তোমাকে তার বাইক চালাতে দিল কি করে, যে কিনা তার বাইক কাউকে ধরতেই দেয় না, সে চালানো তো দূরের কথা। জানি না তো ভাইয়া, কিন্তু নীলা এই বাইক কাউকে ধরতে দেয় না কেন? কি ব্যাপার, আমি তোর নিজের ভাই হয়ে তোর বাইক ধরার সাহস পেলাম না, আর তোর দিকেও কখনো চোখ তুলে কোনো ছেলে তাকাতেই সাহস পায় না, আর তুই কিনা আবিরের সাথে ঘুরতে বেড়াচ্ছিস, তা আবার তোর বাইকে করে? তোমার এত কিছু বোঝা লাগবে না, এখন তুমি কি এইখান থেকে যাবা নাকি? আরে রাগ করছিস কেন? আমি যাচ্ছি তো, জানতে চাইলাম শুধু তোর কাছে। আর এখানকার সবাই আমাকে ভয় পায়, আর তোকে কিনা আমার ভয় পেতে হয়? হয়েছে তোমার বরের গুন্ডি মারি, এখন এখান থেকে যাবা নাকি সেটা বলো। যাচ্ছি, এখনই চলে যাচ্ছি। আমার বোন যেন কোনো কারণে না কাঁদে, আর আমার বোন যদি তোমার জন্য চোখের পানি ফেলে তাহলে কিন্তু খবর আছে। এই কথা বলে রনি ভাই চলে গেল। নীলা আবার বাইকে উঠে বসলো আর আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, কি রে এইভাবে হাঁ হয়ে তাকিয়ে কি দেখছিস? যাবি না নাকি? বাইক চালা। চালাইতেছি। আমি আর ভয়ে নীলাকে কিছু বললাম না, কারণ রনি ভাই যে কথা বলে গেছে, নীলা যদি আবার কোনো কারণে বিচার দেয় তাহলে আমার অবস্থা 12টা বাজিয়ে ফেলবে। নীলা আমার পিঠে মাথা দিয়ে শক্ত করে আমাকে জড়িয়ে ধরে বসে থাকলো, আর আমি বাইক চালাতে লাগলাম। মনে মনে ভাবতেছি নীলার থেকে দূরে থাকা লাগবে। নীলার সাথে এত মেশা ঠিক হবে? ওর বাবা ও ভাই যেই পাওয়ারফুল লোক, একটু কিছু হলেই আমার অবস্থা খারাপ করে ফেলবে। এই কথাগুলো ভাবতেছি, তখন নীলা বলতে লাগলো, কি রে তুই এত মন দিয়ে কি ভাবতেছিস? অ্যাক্সিডেন্ট করবি তো। ও না, কিছু ভাবতেছি না, এমনিতেই। এখন কোথায় যাবি বল? কোথাও যাব না, এইভাবে আর কিছুক্ষণ ঘুরবো, তারপরে বাসায় চলে যাব। আচ্ছা ঠিক আছে তাহলে। আবিদ তোর কি হয়েছে সত্যি করে বল। ভাইয়ার সাথে দেখা হওয়ার পর থেকে দেখি তুই অনেকটা চুপ হয়ে গেছিস, ব্যাপার কি? না, তোর ভাই যে কথাগুলো বললো, তোর একটু কিছু হলে আমার খবর আছে। যদি তোকে উল্টোপাল্টা কিছু বলে ফেলি, তখন যদি তোর ভাইকে বলেছ, তখন তো আমাকে মেরে ফেলবে, তাই চুপ থাকাটাই ভালো। ওই বাইক থামা তুই, তোর কি আমাকে এমন মনে হয়? বলা তো যায় না, হতেও তো পারে। আচ্ছা
যা, তোর আমার সাথে থাকা লাগবে না, তুই এখান থেকে চলে যা। আমার বাইক আমাকে দে, তুই আর কখনো আমার সামনে আসবি না। আচ্ছা নে, তোকে এমন মনে করব, তোদের যখন যা ইচ্ছা তোরা তাই করতে পারবি, কিন্তু আমাদের মতো এতিমরা কিছুই করতে পারবে না। আচ্ছা নে তোর বাইকের চাবি, আমি চলে যাচ্ছি। আমার আগের জীবনটাই ভালো, এখনকার এই মোহমায়া নামক কিছু সময় থেকে। তারপরে আমি চলে আসলাম নীলার কাছ থেকে। রাস্তায় হাঁটতেছি আর ভাবতেছি, হায় রে বড়লোক, তাদের যখন যা ইচ্ছা তাই করতে পারবে, আর আমাদের সব কিছুই তাকিয়ে দেখতে হবে, কিচ্ছু বলার নাই আমাদের। আমি এই কথা ভাবতে ভাবতে ম্যাসে চলে আসলাম। আর এইদিকে নীলা অনেক তাড়াতাড়ি করে বাইক চালিয়ে বাসায় চলে গেল। বাসায় গিয়ে অনেক কান্না করতে লাগলো। নীলার মা বাবা নীলার এমন অবস্থা দেখে তারাও হতাশাই পড়ে গেল, কারণ নীলা কখনোই এরকম করে নাই। নীলা দরজা আটকিয়ে কান্না করতেছে। নীলার বাবা মা দরজায় অনেক ভাড়াইতেছে আর বলতেছে, মা তোর কি হয়েছে, বল, তুই কান্না করতেছিস কেন? নীলার বাবা মা নীলার এমন অবস্থা দেখে নীলার ভাইকে ফোন দিয়ে তাড়াতাড়ি বাসায় আসতে বলল। নীলার ভাই নীলার কথা শুনে তাড়াতাড়ি করে বাসায় চলে আসলো। এসে বলতে লাগলো, কিরে নীলা, বন্যা তোর কি হয়েছে বল আমাকে। কেউ কি তোকে কিছু বলে? তাহলে আমাকে বল, তাকে এখনই তুলে নিয়ে আসবো। আমাকে কে কি বলবো? আমাকে কিছু বলার কারো সাহস আছে? তোমরা তোমাদের ক্ষমতা নিয়ে থাকো, আমার কথা জিজ্ঞেস করা লাগবে না। সব দোষ তো তোমারই। আমি আবার কি করলাম? কি ভুল করেছি বন্যা বল। তুমি ওই টাইমে হাবিদকে এই কথা বললা কেন? আমার কিছু হলে তার খবর আছে, এই জন্যই আবিদের সাথে আমি রাগ করে চলে আসছি। আরিফ চলে গেছে আমাকে ছেড়ে। তুই কি আবিদকে ভালোবাসিস নাকি? তুই এই ছেলের জন্য কান্না করতেছিস? না, আমি ওকে ভালোবাসি না। ও আমার অনেক ভালো একটা বন্ধু। তোমার কারণে ও চলে গেছে। যদি তোমাকে আর কোনোদিন ওকে কিছু বলতে দেখেছি, তাহলে আমি এই বাসা থেকে চলে যাব। তুই এই ছেলেটার জন্য চলে যাবি? তোর তো আরো অনেক ছেলে বন্ধু আছে, কই তাদের জন্য তো কখনো এমন করিস নাই। তুমি এত বেশি কথা বলো কেন? আবিদের মতো ছেলে আমার আর একটাও বন্ধু নেই। ওর মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার, বুঝলা? তোমার সবার থেকে অনেক ভালো। আচ্ছা বোনা যা, ওর আর কিছু বলতাম না, নিজের থেকেও বেশি ওকে সম্মান দেব। কিন্তু তুই এখন কান্না করিস না, তোর কান্না তুই সহ্য করতে পারি না। তুই কাঁদিস না, দরজা খোল। তারপরে নীলা দরজা খুলে দিল। নীলা দরজা খুলতেই নীলার ভাই তাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, প্লিজ বোনা, তুই আর কখনো এইভাবে কান্না করিস না। তোর কান্না যে আমার সহ্য করতে পারি না। তাহলে আবিদকে কখনো আর কিছু বলবে না? আচ্ছা ঠিক আছে, আর কখনো আবিদকে কিছু বলবো না। আচ্ছা, তাহলে এখন আমি আবিদের কাছে যাই, গিয়ে ওর কাছে ক্ষমা চেয়ে আসি। তুই এত রাতে আবিদের কাছে যাবি? কালকে সকালেও তো বলতে পারবি। না, আমি এক্ষুনি যাব। আচ্ছা তাহলে চল, আমি যাবো তোর সাথে। না, তোমার যাওয়া লাগবে না, আমি একাই যাব। আবার চলে আসবো কিছুক্ষণ পরে। নীলা এই কথা বলে চলে আসতে যাবে, তখন নীলার বাবা নীলাকে ডাক দিয়ে বলল, আচ্ছা মা, তাহলে তুই আসার সময় আবিদকে সাথে করে নিয়ে আসিস, ওকে দেখার অনেক ইচ্ছা আমার। বাবা, আবিদকে অনেকবার বলেছি আমাদের বাসায় আসতে, কিন্তু সে কখনো আসেনি, আর আসবেও না বলেছে। কেন আসবে না আমাদের বাসায়? বাবা, ও চায় ও কখনো কোনো বড় লোকদের বাড়িতে যাবে না। আচ্ছা, তুই আমার কথা বলিস, যে বলবি বাবা তোকে যেতে বলেছে। আচ্ছা ঠিক আছে বাবা। আর এদিকে আমি ম্যাচে শুয়ে শুয়ে ভাবতেছি, বড় লোকেদের রাগ মানায়, আমাদের মতো গরিবদের না। নীলার দেওয়া নীলার সব কিছু কালকে ফেরত দিয়ে আসবো। তার করোনার জিনিস আমি কেন বলবো? আমি কারো দয়ার পাত্র হতে চাই না। আমি ভেবেছিলাম নীলা হয়তো সব বড় লোকদের থেকে আলাদা, কিন্তু নীলাও তাদের মতোই ব্যবহার করলো আজকে। এই কথা ভাবতেছি শুয়ে শুয়ে। পরে উঠে নীলার দেওয়া সব কিছু গুছিয়ে নিলাম। কালকে কলেজে গিয়ে নীলাকে এইগুলো দিয়ে দেব, আর আমি সে আগের আমিই হয়ে যাব, ওটাই অনেক ভালো হবে। তখন মনে হলো কে যেন দরজা বাড়ি দিয়েছে। আমার রুমে এই সময় তো কেউ আসে না, তাই আর বেশি ওই দিকে খেয়াল করলাম না, গোছাতে লাগলাম। আবার বাড়ি দিল দরজায়, তাই এইবার আর দাঁড়িয়ে না থেকে দরজা খুলে দিলাম। দরজা খুলতেই নীলা আমার রুমে ঢুকে পড়ল। আপনি এখানে? তাও আর এতিমের রুমে কি করেন? ও আচ্ছা, আপনার দেওয়া এইগুলো ফেরত নিতে এসেছেন?
তো আমি কালকে আপনাকে এইগুলো দিয়ে দিতাম, শুধু শুধু আপনি কষ্ট করে আসতে গেলেন কেন? নেন আপনার এইগুলো। আর টাকাটা এখন দিতে পারবো না, খরচ করে ফেলেছি, কিছুদিন পরে দিয়ে দেবো, এই জন্য সরি। আর আপনি যা বলবেন আমি আপনার কথা শুনতে বাধ্য, টাকাটা না দেওয়া পর্যন্ত। ওই তুই এত বেশি বুঝিস কেন? তুই জানিস আমি এগুলো নিতে আসছি? তো বেশি কথা কস দেখেই আমার কিন্তু মাথা গরম হয়ে যায়। প্লিজ তখনকার জন্য সরি, মাফ করে দে। তোর কথায় মাথাটা গরম হয়ে গিয়েছিল, তাই তোর সাথে এমনটা করেছি। তুই শুধু শুধু এরকম কথা বলে আমার রাগাস কেন বলো তো? আমি তো ঠিকই বলেছি, আমার মতো এতিম ছেলের সাথে আপনার না মেশাটাই ভালো হবে। আপনি এখন আসতে পারেন। না, আমি এখন এখান থেকে যাবো না যতক্ষণ না তুই আমাকে মাফ করবি আর আমার সাথে হেসে কথা না বলবি। প্লিজ আমার জন্য নিজেকে ছোট করিয়েন না। আপনি আমার কাছে মাপ চাইতে পারেন না, আমি সেই যোগ্য নই, আমি একজন এতিম। প্লিজ মাফ করে দে, বললাম তো ভুল হয়ে গেছে। রাগের মাথায় তখন ওই রকম করেছি। না, আপনি যা করেছেন একদম ঠিক করেছেন। আমার মতো এতিমের এইটাই প্রাপ্য ছিল। প্লিজ এইভাবে বলিস না, নিজের কাছে নিজেকে অনেক বড় অপরাধী মনে হচ্ছে। প্লিজ 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 ক্ষমা করে দে। আচ্ছা, আপনাকে ক্ষমা করে দিলাম, এখন আসতে পারেন। আপনি একটা মেয়ে মানুষ, এত রাতে আমার রুমে আপনার একা থাকাটা ঠিক না। না, তুই আমাকে ক্ষমা করিস নাই। বললাম তো ক্ষমা করে দিয়েছি আপনাকে। যদি ক্ষমা করতি তাহলে আপনি করে বলতি না। আচ্ছা ঠিক আছে, তোকে ক্ষমা করে দিলাম, এইবার ঠিক আছে? ঠিক আছে, এইবার একটা হাসি দে। এইবার হয়েছে, এখন তাহলে যা, পরে কথা হবে। তোর এত রাতে এখন এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। আমি এই কথা বলতেই নীলা অনেক খুশি হয়ে এসে আমাকে এমন একটা কাজ করলো যেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। নীলা খুশি হয়ে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, না আমি আজকে এইখানেই থাকবো। এই এই, তুই আগে আমাকে ছাড়। আর এইগুলো কি বলছিস তুই? পাগল হয়ে গেছিস নাকি? আর তুই এখানে থাকবি মানে? আর ছাড় এখন আমাকে, তাড়াতাড়ি ছাড়, কেউ দেখলে সমস্যা হয়ে যাবে। তুই জড়িয়ে ধরলি কেন? খুশি হয়ে? তাই বলে কি জড়িয়ে ধরতে হবে নাকি? কি করবো, নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আচ্ছা তাহলে এখন ছাড় আর চল, তোকে এগিয়ে দিয়ে আসি। আগাইয়ে দিয়ে আসা লাগবে না, তুই এখন আমার সাথে যাবি। তোর সাথে যাব মানে? কোথায় যাব এখন? আমাদের বাসায়। কি, এত রাতে তোদের বাসায় যাব? তা আবার তোদের বাসার কাউকেই চিনি না। তুই কি সত্যি সত্যি পাগল হয়ে গেছিস নাকি? তোর চেনা লাগবে না, আব্বু তোকে যেতে বলেছে। তুই এখন চল, তোর জন্য সবাই অপেক্ষা করছে। আর আমি পাগল হই নাই, আমার ফ্যামিলি পাগল হয়েছে তোকে দেখার জন্য, তাই এখন তোকে নিয়ে যেতে হবে। আমার জন্য অপেক্ষা করতেছে মানে? আর আঙ্কেল আমাকে নিয়ে যেতে বলেছে মানে? তারা আমাকে কিভাবে চেনে? তারা তো কখনো আমাকে দেখেইনি। আজকে তোর সাথে আমি রাগারাগি করে বাসায় গিয়ে নিজেকে ঠিক থাকতে পারিনি। কেন জানি নিজের থেকে অনেক কান্না হচ্ছিল, ও কান্নাও করেছে। তখন তারা কান্নার কারণ জিজ্ঞেস করে, পরে তাদের আজকের ঘটনা সব বললাম, মানে তোর সাথে আমার যা যা হয়েছে আর কি। বলছো কি তুই কান্না করছিস, তাও আবার আমার জন্যে? কিন্তু কেন? আর এখন তোর ভাই কি আমাকে আস্ত রাখবে নাকি যে তুই আমার জন্য কান্না করছো? তোকে অনেকটা বিশ্বাস করে ফেলেছি, আমি কখনো চাইনি তোকে কষ্ট দিতে, কিন্তু তোর কথায় আমার মাথা অনেক গরম হয়ে গেছিল, অনেক রাগ হয়েছিল, তাই তোর সাথে ওই রকম করেছিলাম। স্যালুট দিবে মানে? তোর কথা তো আগামাথা কিছুই বুঝতেছি না। সে আমাকে স্যালুট দেবে কেন? তুই কি বলতে চাইছিস একটু ক্লিয়ার করে বল তো। তোর এত কিছু বোঝা লাগবে না, সময় হলে সব বুঝতে পারবি। এখন চল। না রে, এখন যেতে পারবো না, তুই চল, তোকে আগায় দিয়ে আসি। না, তুই বললেই তো হবে না, তোর জন্য সবাই অপেক্ষা করতেছে, তুই চল এখন আমার সাথে। আচ্ছা চল তাহলে, আর বেশি দেরি করলাম না। এখন আমি যতই কথা বলি না কেন নীলার সাথে পেরে উঠবো না, তাই আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি করে নীলাকে নিয়ে বের হয়ে গেলাম হোস্টেল থেকে। এই নে ধর বাইকে চাবি, চালা তুই। তুই বাইক নিয়ে আসছিস? এখন বেশি কথা না বলে বাইকে ওঠ, চালা।
না, তুই চালা, আমি পেছনে বসি। এখন ভালো লাগতেছে না, চালাতে পারবো না। তুই চালা, ভালো লাগবে। আমি পেছনে আছি তো, ভালো লাগবে, চালা। আমি নীলার কাছ থেকে চাবি নিয়ে বাইক স্টার্ট দিলাম। নীলা উঠে পেছন থেকে আমাকে এমনভাবে জড়িয়ে ধরলো, মনে হচ্ছে পালিয়ে যাব। কি রে, এমনভাবে ধরছিস কেন? আমি কি পালিয়ে যাব নাকি? যেতেও পারস বলা যায় না, তাই এইভাবে ধরেছি। আর তোরে এইভাবে ধরে ভাইকে বসতে আমার ভালো লাগে, অন্যরকমের একটা অনুভূতি হয়। এইটা কেমন কথা হলো? আজ পর্যন্ত কেউ পারেনি আমার বাইকে বসতে, তুই ছাড়া। আর তুই বাইকে বসলে কেমন জানি অনেক ভালো লাগে। আমার ভেতর কেমন যেন অন্যরকমের একটা ভালো লাগা কাজ করে। তো আমি তোর কি লাগি বলতো? আমাকে ধরে বসতে তোর ভালো লাগে? অনেক কিছু, সে তোকে এত কিছু বুঝতে হবে না। তুই তোর মতো করে বাইক চালা। ও আল্লাহ, আমি এটা কার পাল্লায় পড়লাম? আমার উপর অধিকার কাটাই, আর আমাকে বলে নাকি বুঝতে হবে না, চুপ থাকবো। আচ্ছা নীলা, তুই এত ভালো স্মার্ট ছেলে রেখে আমার সাথে পড়ে আছিস কেন বলতো? আরে আরে, সব ভালো তো আর ভালো না। তুই ভালো আছিস, স্মার্ট দিয়ে কি করবো? নীলার সাথে কথা বলতে বলতে নীলাদের বাসার সামনে চলে আসলাম। নীলার সেদিকে কোনো খেয়াল নাই, ওর মতো বকবক করেই চলেছে। কি রে, তোর বাসার সামনে চলে আসলাম তো, এখন নামবি নাকি এইভাবেই ধরে বসে থাকবি? এইভাবে ধরে বসে থাকতে অনেক ভালো লাগছে। কি, তুই নাম, আমি গেলাম। এই না না, আমি নামতেছি। এত সুন্দর একটা আনন্দের মুহূর্ত এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল, ধর ভালো লাগে না। কি রে, তুই ফিস ফিস করে কি বলিস? কিছু না, আয় ভেতরে আয়। না, আমি যাইতাম না, বাসায় চইলা যাই। আচ্ছা যা, তোরে এখন আমি নামিয়ে দিয়ে আসবো। তুই সর, আমি চালামো। এখন তুই আমার পেছনে বস। পরে আমি সরে গেলাম। নীলা উঠে বাইক স্টার্ট দিল। নীলাকে আমার ঠিক মনে হচ্ছে না, কারণ নীলা এমন মেয়ে না যে আমি বললাম চলে যাব আর সে হাসি মুখে আমাকে বিদায় দিয়ে দেবে। নীলা বাইক নিয়ে আমাকে বলে, ওঠ, যাবি না তোর বাসায়? যাব, কিন্তু তোর পেছনে যাব না, আমি একাই যাব। তোকে আমার সুবিধার মনে হচ্ছে না। আরে না, কিচ্ছু করবো না, চল, তোকে আমি নামিয়ে দিয়ে আসছি। আমি যেই বাইকে উঠে বসলাম অমনিতে নীলা জোরে একটা হর্ন দিল। সাথে সাথে দারোয়ান চাচা নীলাদের বাসার গেট খুলে দিল। সেই সুযোগে নীলা এক টান মেরে বাইক তার গ্যারেজে ঢুকিয়ে দিল। এইটা কি হলো? কেন, তুই না বললি বাসায় যাবি, তাই তোকে বাসায় নিয়ে আসলাম। আমি আমার বাসায় যাওয়ার কথা বলেছি, তোর বাসায় না। তুই আবার বাসা পাইলি কই থেকে? কেন, আমি যেই ম্যাচে থাকি ওইটা আমার বাসা। ওটাই তোর বাসা না, ওটা তোর মেস। তাই আমি মনে করেছি তুই আমার বাসায় যাওয়ার কথা বলছিস। তুই এত পেঁচাইতে পারিস কথা রে। তুই কিন্তু বেশি জোরাজোরি করলে আমি আর তোর সাথে কথা বলবো না। আমার কিন্তু এগুলো একদম ভালো লাগে না। সেটা পরে দেখা যাবে, এখন আমার সাথে চল আমাদের বাসায়। দরজা খোলাই ছিল, তাই আর দাঁড়িয়ে থাকা লাগেনি, সোজা ভেতরে চলে আসলো আমাকে নিয়ে। হয়তো নীলা বাইরে ছিল, তাই দরজা খোলাই রাখছিল। বাবা, ও মা, এই হলো সেই আবিদ, তোমাদের যার কথা বলেছিলাম। আর ভাইয়া তো চেনোই ওকে। আর আবিদ, এই হলো আমার মা, বাবা আর ভাই। তো তুই চেনোস, সো তাকে আর কি চেনাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। বাবা, তুমি কেমন আছো? জি আঙ্কেল, আলহামদুলিল্লাহ ভালো। তো বাবা, তুমি এখন কি করতেছো? এই তো আঙ্কেল, নীলার সাথে পড়ছি। ও, তো তোমার ফ্যামিলিতে কে কে আছে? নিচের দিকে মাথা দিয়ে বললাম, কেউ নেই, আমি এতিম। কি রে, তোরে বলছি না আর কখনো আমার সামনে এই কথাটা বলবি না। তাহলে এখন আঙ্কেলকে আমার কি পরিচয় দেব? আমার বন্ধু, এটাই তোর সবচেয়ে বড় পরিচয়। আহা মা, এত রাগ করে না, মাথা ঠান্ডা করো। আচ্ছা আবিদ বাবা, তাহলে তুমি চালাও কিভাবে? রিক্সা চালিয়ে নিজের খরচ ও কলেজ খরচ চালাই। বলো কি,
তোমার মতো এত স্মার্ট একটা ছেলে রিক্সা চালায়, পার্ট টাইম কোনো একটা চাকরি তো করতে পারো। জি আঙ্কেল, অনেক চেষ্টা করেছি, কোনো লাভ হয়নি। আমার কোনো মামা বা খালু নাই, বা ঘুষ দেওয়ার মতো ক্ষমতাও নাই, তাই আমার চাকরিটাও হয়নি। তাই আর কোনো দিকে না তাকিয়ে রিক্সা নিয়ে বের হয়েছি। স্মার্টনেস দিয়ে কী হবে? কেউ তো আর 2 টাকা দেবে না খাওয়ার জন্য। তোমার কথাটা শুনে খুবই কষ্ট লাগলো। আচ্ছা, আমার অফিসে একজন লোক দরকার, আমার পিএস, মানে আমাকে সবসময় সহযোগিতা করার জন্য তুমি করতে পারবে? জি আঙ্কেল, অবশ্যই করতে পারবো, যদি আপনি সুযোগ দেন। আরে পাগল, তোমাকে সুযোগ দেব না তো কাকে সুযোগ দেব? তোমাকে দেখেই আমি বুঝতে পেরেছি তুমি আমার কাজের জন্য একেবারে পারফেক্ট। নীলা তখন পাশ থেকে বলে উঠল, আচ্ছা বাবা, আদিপ যেই পোস্টে চাকরি করবে, মানে ও যেইখানে বসবে সেইখানে কি কোনো মেয়ে আছে নাকি? রে, মেয়ে তো আছে, কিন্তু কেন? না আবিদ, তাহলে ওইখানে বসবে না, ওর জন্য আলাদা রুম দেবে। আচ্ছা মা, ঠিক আছে, তুই যেমনটা বলবি। থ্যাংক ইউ বাবা। তারপরে নীলা আমার দিকে তাকিয়ে মুচকি হাসতে লাগলো। তোমরা মেয়ে আর বাবারে কথা বলো, আমাকে আর বলার সুযোগ দেওয়া লাগবে না। বলবোই তো, তোমার হিংসা হচ্ছে বুঝি? হিংসা হবে না? আমার মেয়ে একটা ছেলেকে নিয়ে আসছে আমাদের বাসায়, আর আমি কি না এখন পর্যন্ত কথাই বলতে পারলাম না। আচ্ছা আচ্ছা বাবা, তুমি আগে ফ্রেশ হয়ে বসো, খাবার খেয়ে নাও আগে, পরে কথা বলার অনেক সময় আছে। না আন্টি, আমি এখন কিচ্ছু খাবো না, বাসায় গিয়ে তারপরে খাবো। কেন বাবা, বাসায় গিয়ে খাওয়া লাগবে কেন? আমাদের সবার সাথে খাও আজকে। প্রতিদিন তো মেসেই খাও, আর প্রতিদিন কি ওই খাবার খেতে ভালো লাগে নাকি? আন্টি, এখন ওইটাই ভালো লাগে খাইতে। মা, তুমি সব রেডি করো তো, ও খাবে না, ও ঘরে খাবে। নীলা এই কথা বলে আমার কাছে চলে আসলো, পরে আমাকে জোর করে ওয়াশরুমে ঢুকিয়ে দিল। আমি ফ্রেশ হয়ে বের হয়ে দেখি নীলা নাই, তাই আমি আবার আগের জায়গায় এসে বসে পড়লাম, মানে ড্রয়িং রুমে। সবাই বসলাম খাওয়ার জন্য, কিন্তু নীলা নাই। সবাই যার যার মতো করে খেতে লাগলো। তখন নীলার মা আমাকে বলল, নীলার মা বলবো না, এখন আর আন্টি বলবো। আবিদ, তুমি আমার পাশে বসো, তোমাকে খাইয়ে দেই। না আন্টি, আমি ঠিক আছি। আরে যাও, তোমার কপাল ভালো, মা তোমাকে নিজের হাতে খাইয়ে দিতে চাইতেছি। আমি 1000বার বললেও খাইয়ে দেয় না। নীলাকে ছাড়া মা কাউকে খাওয়াতে পারে না। নীলা সেটা দেখতে পারে না মার হাতে কেউ খেলে। নীলা আসার আগে খেয়ে নাও। আসো, আমার পাশে এসে বসো, আমি তোমাকে আজকে নিজ হাতে খাইয়ে দেব। আমি আর কোনো কথা না বলে আন্টির পাশে গিয়ে বসে পড়লাম। আমারও কেমন জানি অনেক ইচ্ছা করতেছিল আন্টির হাতে খাওয়ার জন্য, কারণ যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে বলতে পারবো না মায়ের ভালোবাসা কি। তাই গিয়ে আন্টির পাশে বসে পড়লাম। এই নাও, হা করো। আমি হাঁ করলাম। আন্টি আমাকে খাইয়ে দিতে লাগলো। মনের অজান্তেই আমার চোখ থেকে পানি পড়তে লাগলো। নীলার বাসার সবাই সামনে, তাই তারা যেন না বুঝে সেইভাবে তাড়াতাড়ি করে চোখের পানি মুছে ফেললাম। কিন্তু আন্টি কিভাবে যেন দেখে ফেললো। কি হয়েছে বাবা, তুমি কান্না করতেছো কেন? খাবার কি অনেক ঝাল হয়েছে নাকি? না খাবারগুলো ভালো হয়নি? না আন্টি, সেরকম কিছু না, খাবার তো অনেক ভালো হয়েছে। এরকম খাবার তো আমার জীবনে খাইনি। তাহলে তুমি কাঁদতেছো কেন? বুঝের হওয়ার পর থেকে কখনো এভাবে এত সুন্দর আদর করে কেউ কখনো খাওয়া দেয়নি তো, তাই মনের অজান্তেই চোখ দিয়ে পানি পড়ে গেছে। দেখো, পাগল ছেলের কারবার। আমাকে দেখতে কি তোমার মায়ের মতো লাগে না? এখন থেকে প্রতিদিন তুমি আমাদের বাসায় এসে পড়বে নীলার সাথে। কি, নীলার সাথে প্রতিদিন এসে পড়বে বললেই হলো নাকি? বললেই হলো। আবিদ প্রতিদিন নীলার সাথে এই বাসায় আসবে। না, ও প্রতিদিন এই বাসায় আসতে পারবে না। কালকে থেকে আবিদকে আমাদের বাসায়ই থাকবে। ও আমার সাথে আমার অফিসে যাবে। তখন ওপর থেকে নীলা সিঁড়ি বেয়ে নামতেছে আর বলতেছে, হ্যাঁ বাবা, তুমি ঠিক বলেছ। আমিও চাইছিলাম তোমাকে এই কথাটা বলতে। আবিদ যখন তোমার অফিসেই কাজ করবে, তাহলে শুধু শুধু কষ্ট করে মেসে থাকতে যাবে কেন? আমাদের বাসায় তো থাকতে পারে।
নীলার কথা শুনে আমি সিঁড়ির দিকে তাকালাম। এটা কি নীলা নামতেছে নাকি অন্য কেউ? দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে, বলার মতো না। নীলা মনে হয় এই গোসল করে আসছে, চুলগুলো ভেজা আর কালো একটা 3 পিস পরে আছে। আমি নীলার থেকে চোখ ফেরাতেই পারছি না। তখন আন্টি বলল, সারাদিন তো ওর সাথেই থাকো, এখন আবার দেখার কি হলো? এই নাও, হা করে খাও। আমি আন্টির কথা শুনে লজ্জায় মাথা নিচু করে ফেললাম। হয়েছে, আর লজ্জা পেতে হবে না, হা করো। আমি খেতে লাগলাম। নীলা এসে আন্টির পাশে বসলো। ব্যাপার কি? আজকে দেখছি আবিদকে খাওয়ানো হচ্ছে। ব্যাপার কি? আবিদ একদিনেই আমার মা বাবাকে পটিয়ে ফেললো। আমি আবার কখন পটালাম? ও নয় তো উল্টে আমাকে পটিয়ে ফেললো। একদিনেই কেমন নিজেদের বাসায় একজন করে নিয়েছে। আমাদের বাসায় সবাই এরকমই। এই রনি, যা, তোর গাড়ি করে আবিদকে দিয়ে আয়। না ভাইয়া, তোমার আশা লাগবে না, আমি একাই যেতে পারবো। যেতে তো পারবি, এত রাতে সহজে গাড়ি পাবি না। চল, আমার কার করে দিয়ে আসি। পরে সবার থেকে বিদায় নিয়ে চলে আসলাম নীলাদের বাসা থেকে। সাথে রনি ভাই আসলো আমাকে মেসে দিয়ে আসতে। রনি ভাই গাড়ি চালাতে লাগলো। দুজনেই চুপ, কেউ কিচ্ছু বলছে না। তখন রনি ভাই বলল, আচ্ছা আবিদ, তুই কি নীলাকে ভালোবাসিস নাকি? রনি ভাইয়ের মুখে হঠাৎ এমন কথা শুনে আমি কিছুটা অবাক হয়ে গেলাম। না ভাইয়া, আমরা জাস্ট ফ্রেন্ড। কিন্তু আমার তো অন্য কিছু মনে হচ্ছে। নীলার চলাফেরা তো মনে হচ্ছে সে তোকে ভালোবাসে। নীলার চোখে তোর জন্য স্পষ্ট ভালোবাসা বোঝা যাচ্ছে। কি যে বলো, নীলা কোথায় আর আমি কোথায়? নীলার সাথে কি আমার যায় নাকি? আরে বোকা, ভালোবাসা তো খারাপ না। আর ভালোবাসায় কোনো ধনী গরিব ভেদাভেদ আছে নাকি? আর শোন, আজকে থেকে বড় ভাই না, আমাকে বন্ধু ভেবে নিজে সব কথা বলবি। আরে ভাইয়া কি বলো? এই মেয়েকে তো আমি চিনি, কত বড় হয়ে গেছে। এই তো আমার ছোট বোন। তোর ছোট বোন মানে? তুই না বললি তুই এতিম? আমি এতিম। আমি অনেক ছোটবেলায় ওদের বাসায় থাকতাম। ওর মা বাবা নাকি আমাকে রাস্তায় পেয়েছিল। তাহলে ওদের বাসা থেকে চলে আসিস কেন? ভাইয়া, ওর মা ভালো না, আমাকে অনেক মারধর করতো, আমার সাথে অনেক খারাপ ব্যবহার করতো। কিন্তু এই মেয়েটা অনেক ভালো, আমাকে অনেক আদর করতো। আমি ওকে আমার ছোট বোনের মতোই আদর করতাম। কিন্তু ওর মায়ের জন্য থাকতে পারিনি ওদের বাসায়। যখন একটু বুঝতে শিখেছি, তখন নিজের পায়ে দাঁড়িয়ে কাজ করে খেতে পারবো, আর আমার পড়ালেখা করা দরকার, তখন ওদের বাসা থেকে পালিয়ে এসেছি। ও, তাহলে তোর জীবনটা অনেক কষ্টে কেটেছে। আর হ্যাঁ, মেয়েটা মারা গেছে। মেয়েটার বাবা তারপরে আর বিয়ে করে নাই, এখন সে আর তার বাবা আছে। ও আচ্ছা, তাহলে এক সময় গিয়ে দেখা করে আসবো। তাহলে সাথে আমাকেও নিয়ে যাস। আর হ্যাঁ, আমি মেয়েটাকে বিয়ে করতে চাই। মা বাবাকে বলতে অনেক ভয় করে, তারা যদি মেনে না নেয়। মা বাবা তো তোকে একদিনে অনেকটা বিশ্বাস করে ফেলেছে। তাই আমি চাই তুই দুই দিকটাই দেখবি, মেয়েটার দিকটাও দেখবি আর আমার বাসাটার দিকটাও দেখবি। বাসার দিকে না হয় দেখলাম, কিন্তু মেয়েটার দিকে কি দেখবো? মেয়েটাকে এখন আমি বলি নাই ভালোবাসি। আর মেয়েটাকে যেহেতু তুই চিনিস আর তার ফ্যামিলির সাথে থেকেছিস, আশা করি তারা তোর কথা অমান্য করবে না। আচ্ছা, দেখা যাক কি হয়। আগে তোমাদের বাসায় যাই, তারপরে সব হবে। এখন বল, তোর ফোন আছে নাকি? থাকলে নাম্বারটা দে। ভাইয়া আছে, নীলাই কিনে দিয়েছে। বলছো কি, নীলা তোকে ফোনও কিনে দিছে? নীলার হাতেরটা দিতে চেয়েছে, আমি নেইনি, তাই একটা কিনে দিয়েছে। এইটাও নিতে চাইনি, জোর করে দিয়েছে। ওরে ভাই, তুই বলছিস কি নীলা তার ফোনে তোকে জোর করে দিতে চাইছে? যে নীলা আমি মানে তার নিজের ভাইকে ধরতে দেয় না, সে কি করে তোকে তার ফোন দিয়ে দিতে চাইছে? আমি নিশ্চিত নীলা তোকে ভালোবাসি। কিন্তু ভাইয়া, আমি নীলাকে কখনোই সেই চোখে দেখিনি, আর এটা কখনো সম্ভব না। ওইটা পরে দেখা যাবে, কিন্তু আমার বোনটাকে কষ্ট দিস না। ছোটো থেকে এই পর্যন্ত বড় হয়েছে, কখনো কান্না করতে দেয়নি। তোর মতো কোনো ছেলের সাথেও এত মিশেনি। আর যদি কোনো প্রবলেম হয়, সাথে সাথে আমাকে জানাবি। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। ওই যে সামনে সেই হোস্টেলটা, ওইখানে রেখে দিয়েন। রনি ভাই আমার হোস্টেলের সামনে এসে গাড়িটা থামালো, পরে আমাকে নামিয়ে দিয়ে চলে গেল। আমি ম্যাচে গিয়ে কয়েকটা কাপড় ভেজালাম ধোয়ার জন্য। আজ 3 দিন হয়েছে ধোয়া হয় না।
নীলার জন্যে। সারাক্ষণ নীলার সাথে থাকা লাগে। কাপড়গুলো ধুয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো নীলার ফোনে। কিরে, তুই এখনো ঘুমাচ্ছিস? কলেজে যাবি না আজকে? না রে, অনেক ঘুম পাচ্ছে, আজকে যাব না। কি, তুই আমাদের বাসায় আসবি নাকি? আমি তোর মেসে আসবো। এই না না, তুই আসিস না, আমি তো কলেজে যাব। আসতেছি, তুই থাক। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম নীলাদের বাসায়। এখন বাসার সবাই আমাকে চেনে, তাই আর কোনো প্রবলেম হলো না। নীলাদের বাসার ভেতরে ঢুকে পড়লাম। দেখলাম আন্টি ড্রয়িং রুমে বসে আছে। আমাকে দেখে আন্টি বলল, কি অবস্থা, কেমন আছো তুমি? জি আন্টি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। যাও, নীলা তার রুমে আছে, রেডি হয়ে বসে আছে তোমার জন্য। আচ্ছা আন্টি, ঠিক আছে, যাচ্ছি। না জানি আজকে আমার খবর করে ছাড়ে। আন্টিকে বলে নীলার রুমে চলে আসলাম। দরজা খোলাই, তাই নক করলাম। এই যে ম্যাডাম, আমি কি ভেতরে আসতে পারি? কেন, তোকে কি কেউ না বলেছে নাকি? না, অন্য কারো রুমে গেলে তার পারমিশন নিয়ে যাওয়াটাই ভালো। এমনিতেই দেরি করে আসছিস, তার উপর আবার বেশি কথা শুরু করেছিস। আর আমার রুমে আসতে তোর কোনো পারমিশন লাগবে না। আচ্ছা, তাহলে চল কলেজে যাওয়া যাক। তুই এত দেরি করে আসলি কেন? বলেছিলাম না তোকে নিয়ে একটু ঘুরতে যাব, পরে ক্লাসে যাব। এখন আবার কিসের ঘোরা? তোর কি সারাদিন খালি ঘুরতে মন চায় নাকি? আর কলেজের এখনো অনেক সময় বাকি, চল কলেজে যাই। না, আমি চাইতাম না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই, তুই থাক। তোর তো ভালো আমি না গেলে। আমি যাব না, আর তুই একা গিয়ে মেয়ে পটানোর ধান্দা না। আল্লাহ, আমি এটা কার পাল্লায় পড়লাম? আচ্ছা, আমি কি তোকে ছাড়া কলেজের কোনো মেয়ের সাথে কথা বলি নাকি? আর আমার সাথেই বা কোন মেয়ে কথা বলে নাকি? আগে তোর সাথে কেউ বলতো না দেখে তুই বলতি না, কিন্তু এখন তুই যেভাবে কলেজে যাস অনেক মেয়েই চেয়ে থাকে, আর কথাও বলতে চায়। আমি সাথে থাকি দেখে ভয় আসতে পারে না। তুই তো এগুলো কিনে দিয়েছিস, তাহলে আমি সে আগের আমি হয়ে যাই। আমি কি জানতাম নাকি যে ওইগুলো পরলে তোকে এত সুন্দর দেখাবে, আর কলেজে সব মেয়েরা তোর দিকে তাকিয়ে থাকবে? তাহলে কখনোই এগুলো কিনে দিতাম না, আর আগের মতো হওয়া লাগবে না। এভাবেই ঠিক আছিস? আচ্ছা, এখন তাহলে এগুলো চেঞ্জ করে আসি আর কলেজে যাই। না, চেঞ্জ লাগবে না, চল আমিও যাব তোর সাথে কলেজে। তাহলে এত কাহিনী করলি কেন? শুধু শুধু যাবি যখন। আমার ভালো লাগে। তোর কোনো সমস্যা? আল্লাহ, এটা আমি কার পাল্লায় পড়লাম? আমাকে বেড়া দেয়, আবার বলে আমার কোনো সমস্যা নাকি? না রে বোন, আমার কোনো সমস্যা না, এখন চল। ওই কি বললি? আমি তোর কোনো জন্মের বোন লাগি রে? ও আল্লাহ, কারে কি বললাম? আচ্ছা, তুই আমার বোন লাগিস না, বন্ধু লাগিস। এখন চল তাহলে। ঠিক আছে, আপাতত বন্ধু, পরে দেখা যাবে কি লাগে। মানে পরে আবার কি দেখা যাবে? কিছু না, এখন চল যাওয়া যায়। পরে নীলার রুম থেকে বের হয়ে গেলাম নীলার সাথে। দুজনে সিঁড়ি বেয়ে নামতেছি একসাথে। তখন দেখি রনি ভাই আর আন্টি বসে আছে আমাদের দিকে তাকিয়ে। ওনাদের কাছে যেতেই রনি ভাই বলল, বাহ, তোদের দুইজনকে তো বেশ মানিয়েছে। নীলা রনি ভাইয়ের কথা শুনে মুচকে মুচকে হাসতেছে, আর আমি নিচের দিকে মাথা দিয়ে তাকিয়ে আছি। ভাইয়া, তুমি জানো না আবিদ এখন কলেজে গেলে পুরো কলেজের মেয়েরা ওর দিকে তাকিয়ে থাকে। আগে কেমন খ্যাতের মতো যেত, আর এখন কত স্মার্ট। তাই নাকি আবিদ? তা মেয়ে পটালে কয়টা? ভাইয়া কি যে বলো, আমি তো আগে থেকে কোনো মেয়ের সাথে কথা বলি না, আর এখন নীলা তো কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাতেও দেয় না। মেয়ে পটানো তো দূরের কথা। রনি ভাইয়ের কথা শুনে নীলার আগে গজগজ করে বলতে লাগলো, কেন ও মেয়ে পটাতে যাবে কেন? ও কোনো মেয়ের দিকে তাকালে ওর চোখ তুলে ফেলবো। আর তুমি ওকে আবার ঢুলে বাড়ি দিয়েছো নাকি? আরে তুই রাগ করছিস কেন? আমি তো মজা করে বলছিলাম। মজা করেও কখনো বলবা না। আর ওরে যদিও আমার সাথে ছাড়া কোনো মেয়ের সাথে দেখো, সাথে সাথে ধরে আমার কাছে নিয়ে আসবা। তখন আন্টি এমন একটা কথা বলল যা শুনে আমি অনেকটাই অবাক হয়ে গেলাম। বলে কি আন্টি কতটা ফ্রি তার ছেলে মেয়ের সাথে। কি ব্যাপার নীলা,
তুই আবার আবিদের প্রেমে পড়ে গেলি না কি রে মা? পড়ারই কথা, যেই হ্যান্ডসাম ছেলে আবিদ, তোর জায়গায় তোর বয়সে আমি থাকলে নিশ্চিত আবিদের সাথে প্রেম করতাম। মা, তুমিও শুরু করেছো? পারলে ওর কপালে একটা টিপ দিয়ে দাও, যেন কারোর নজর না লাগে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কাণ্ড দেখতেছি। নীলা, কলেজের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি চল। চল। এই নে বাইকের চাবি, বাইকটা বার কর। এখন আর কোনো কথা বলা যাবে না, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। ওর সাথে কথা বলতে গেলেই কথা বাড়াবে, তাই আর কিছু না বলে চাবি নিয়ে গ্যারেজ থেকে বাইক বের করে নীলার সামনে আসলাম। ওর তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে। কই দেরি হয়ে যাচ্ছে? আরও অনেক সময় আছে, কেউ অপেক্ষা করছে নাকি তাড়াতাড়ি শুরু করে দিচ্ছিস? আমার জন্য আবার কে অপেক্ষা করবে? বাইক স্টার্ট দিয়ে চালানো শুরু করলাম। না করলেই ভালো। নীলা জড়িয়ে ধরে বসে আছে অনেক শক্ত করে। নিজের কাছে কেমন জানি আনইজি লাগতেছে, কিন্তু কিছু বলতে পারছি না। কিছু বললেই রাস্তার মধ্যে পেঁচানো শুরু করে দেবে। চলে আসলাম কলেজের কাছে। কলেজের গেট দিয়ে ঢোকার সময় দেখলাম সব স্টুডেন্ট আমার দিকে তাকিয়ে আছে। নিজের কাছে কেমন জানি লজ্জা লাগতেছে, আবার ভালো লাগতেছে, যে এই ভেবে যে একদিন সবাই আমাকে কত তুচ্ছ ভাবতো, আর এখন সবাই আমার দিকে চেয়ে থাকে, কথা বলতে চাই। ক্লাস শুরু হতে আর অল্প কিছুক্ষণ বাকি, তাই সব স্টুডেন্টই চলে আসছে আর ক্যাম্পাসে বসে আছে। নীলা পেছন থেকে নেমে গেল। আচ্ছা, আমি একটু আমার ফ্রেন্ডদের কাছে যাচ্ছি, আর তোকে যাতে না দেখি কোনো মেয়ের সাথে কথা বলিস। ক্লাসের সময় হয়ে গেছে, বাইক রেখে ক্লাসে চল। আমি বাইক পার্ক করে ক্লাসের দিকে হাঁটা ধরলাম, আর নীলা তার বান্ধবীদের কাছে যেতেই তার বান্ধবী মিম বলে উঠল, নীলা দোস্ত, আবিদ তোর সাথে ছাড়া কোনো মেয়ের সাথে কথা বলে না। আবিদকে দেখলেই ক্রাশ খাই। আবিদের সাথে আমাকে একটু সেট করিয়ে দে না। ভুলেও যেন ওর আশেপাশে না দেখি। ওরে সব সময় আমার সাথে রাখি, তোর সাথে প্রেম করিয়ে দেওয়ার জন্য না। না রে দোস্ত, ভালো লেগেছে তাই বলেছি। আচ্ছা সরি, আর কখনো বলবো না। কিন্তু তুই যে ওকে ভালোবাসিস সেটা কি ওকে বলেছিস?